ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব ৩০। সারিকা হোসাইন। দিনের ঝলমলে আলো গড়িয়ে ধীরে ধীরে দিগন্তে মিলিয়ে যাচ্ছে। একটু আগের মৃদু তাপ বিলিয়ে দেয়া সূর্যটা টকটকে লাল বর্ণ ধারণ করে পশ্চিম আকাশে সমুদ্রের কোল ঘেঁষে বিলীন হবার জন্য প্রস্তুতি নিচ্ছে। ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ। ভূপরি ভাগের তুলনায় মাঝ সমুদ্রে শীতের মাত্রা যদিও কিছুটা কম। বিশাল সমুদ্রের নীল জলরাশির বুক চিরে ধীরে ধীরে ছুটে চলেছে সাদা রঙের ৬ তলা বিশিষ্ট ক্রুজ শিপটি। চারপাশে শুধু জল আর জলের সমারোহ, দৃষ্টির সীমানায় সমুদ্রের কোনো কুলকিনারা দেখা যাচ্ছে না। শিপটি আপন মনে তার গন্তব্যে ছুটে চলেছে বিরামহীনভাবে। এই শিপের গন্তব্যের শেষ কোথায় যুবরাজ জানে না। যুবরাজ শুধু জানে যে কোনো মূল্যে রেহানকে সুস্থ করে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কারণ রেহানের এরূপ নৃশংস অবস্থার সাথে কোনো না কোনো ভাবে সে উৎপ্রেতভাবে জড়িত। জাহাজের ওপেন ডেকের বারান্দায় রেলিংয়ে ২ হাত ভাঁজ করে তার উপর থুতনির ভর দিয়ে জাহাজের চারপাশ জুড়ে উড়ে চলা সিগালের দিকে একমনে তাকিয়ে আছে যুবরাজ, সেই সাথে নিজের মনের সাথে চলছে নানান কল্পনা জল্পনা। গোধূলি লগ্নের শিরশিরে বাতাসে যুবরাজের ঝলমলে ছোট করে ছাটা চুলগুলো কিছুটা উড়াউড়ি করছে, সেই সাথে পতপত করে উড়ে চলেছে গায়ের সাদা রঙের পাতলা শার্ট আর তার কলার। এই অল্প কদিনেই যুবরাজের মুখের মসৃণ ত্বকে মলিনতা জেঁকে বসেছে। যেই গাল দুটো ক্লিন শেভে চকচকে দুতি ছড়াতো, সেই গাল দুটো খোঁচা খোঁচা দাড়িতে ভরে গিয়ে যুবরাজের বয়স আরও ২ ধাপ বাড়িয়ে দিয়েছে। আয়নায় নিজেকে দেখে নিজেরই চিনতে বড্ড কষ্ট হয় তার। মুহূর্তের ব্যবধানেই গন্তব্যহীন নাবিকের ন্যায় তার জীবনের রূপরেখা মোড় নিয়েছে। ভাগ্যই তাকে এখন সবকিছু নির্ধারণ করে দেবে, কেননা তার নিজের হাতে এখন আর তার ভাগ্য নেই। যুবরাজ তার গভীর বাদামি দৃষ্টি মেলে ধীরে ধীরে সমুদ্রের অতলে তলিয়ে যাওয়া সূর্যের টিমটিম আলো দেখছে আর শ্লেষতক হাসছে। নানান ঝড় ঝাপটায় পেরিয়ে গিয়েছে ১৫টি দিন। আমাকে না পেয়ে পাপা আর মা কি খুব বেশি ভেঙে পড়বে? আমার কি একবার তাদের সাথে যোগাযোগ করা উচিত? কিন্তু কিভাবে যোগাযোগের মাধ্যম খুঁজে পাবো এই মাঝ সমুদ্রে? যদি পাপা কোনো ভাবে আমার জেল হওয়া বা পালিয়ে যাবার নিউজ শুনতে পায় তখন কি হবে? আমার এক্সপ্লেনেশন উনার বিশ্বাস হবে তো? আজকাল নিজের জীবন যুবরাজের কাছে খুব খুব দুর্বিষহ ঠেকেছে। সামান্য ভাবলেই চোখের দুকুল ছাপিয়ে অশ্রুরা এসে হানা দেয়। চিৎকার করে কান্না করতে খুব ইচ্ছে করে। কিন্তু ছেলে মানুষের এত ফ্যাচফ্যাচ কান্না কি মানায়? এরকম জীবন তো তার কাম্য ছিল না। তবে চারপাশ থেকে হতাশা আর বিবিধ ভয় কেন তাকে গড়িয়ে দিচ্ছে বারংবার? নিজের জীবনের সমীকরণ কিছুতেই মেলাতে পারছে না যুবরাজ। তার মনে হচ্ছে সে যদি এই সিগালগুলোর মতো বাধাহীন স্বাধীনভাবে চলতে পারত তবে কতই না ভালো হতো। কিন্তু এখন কি আর তা সম্ভব? সে তো এখন আর কোনো ডাক্তার ফাক্তার নয়। সে তো এখন জেল পলাতক খুনের ওয়ান্টেড আসামি। এতক্ষণে নিশ্চয়ই পুরো নিউ ইয়র্ক জুড়ে আমার জেল থেকে পালানোর খবর ফলাও হয়ে গিয়েছে। পুলিশ বোধ হয় হন্যে হয়ে আমাকে খুঁজছে। অবশ্যই টিভিতে সংবাদ মাধ্যমগুলো রসিয়ে রসিয়ে আমাকে জড়িয়ে খুব বিশ্রী খবর প্রচার করে চলছে সমানে। আর শেরহাম? সে কি আমার পালানোর খবর জানতে পেরেছে? কিসের এত শত্রুতা আমার সাথে তার? সে তো আমার আপন মামাতো ভাই। আর ভাবতে পারে না যুবরাজ। লম্বা হাত যুক্ত শার্টের কাফ দিয়ে চোখের জল মুছে পুনরায় জাহাজের প্রপেলার এর ঘূর্ণনে দিভাগ হয়ে যাওয়া ঢেউয়ের দিকে দৃষ্টি বুলায়। ডক্টর ইউভি, আপনার বন্ধুর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হয়েছে, প্লিজ কাম উইথ মি। বিদেশি ক্রুজ ডাক্তারের কথা কর্ণপাত হতেই যুবরাজ যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল। নির্বাক হয়ে শূন্য দৃষ্টিতে ডক্টরের দিকে কিছুক্ষণ তাকিয়ে বুঝার চেষ্টা করল সে যা শুনেছে সেটা সঠিক কিনা। যুবরাজের মুখের অবয়ব দেখেই ডক্টর নিকোলাস মৃদু হাসলেন। এরপর যুবরাজের কাঁধ চাপড়ে বলে উঠলেন, ডোন্ট ওয়ারি, হি উইল রিকভার সুন। যুবরাজকে চোখের ইশারায় তাগাদা দিয়ে ডক্টর নিকোলাস প্রস্থান নিলেন। যুবরাজ নিজেকে ধাতস্থ করে ডক্টরের পিছু পিছু আইসিইউ রুমের দিকে দ্রুত পদে অগ্রসর হল। লাইফ সাপোর্টের সকল মেশিন, অক্সিজেন মাস্ক, আরও যাবতীয় যন্ত্রপাতি খুলে নর্মাল একটি কেবিনে শিফট করা হলো রেহানকে। যুবরাজের ধারণাই সত্যি হয়েছে। রেহান ব্রেন ডেথ নয়। তার শারীরিক কন্ডিশন আগের তুলনায় অনেকটাই ভালো। মুখের পুড়ে যাওয়া বিকৃত অবস্থা ছাড়া আর বাকি কন্ডিশন পুরোপুরি ওকে। এখন শুধু জ্ঞান ফেরার পালা। বাকি ডক্টরদের মধ্যে রেহানের অবস্থা নিয়ে যতটা খুশি দেখা গেল, যুবরাজের মধ্যে তার সিকি ভাগও দেখা গেল না। কিছুক্ষণের মধ্যেই রেহান খুবই ধীরে ধীরে নিজের পায়ের আঙ্গুলি আর হাত নাড়াতে সক্ষম হল।
সেই দৃশ্য দেখে বাকি ডক্টরসদের মুখের হাসি প্রশস্ত হলো, কিন্তু যুবরাজের ভয় দ্বিগুণ হারে বাড়তে লাগল। এক সময় যুবরাজের বুক ভার হয়ে 2 পা অসাড় হয়ে এলো। বলহীন মানুষের মতো পাশে থাকা চেয়ারে ধপ করে বসে পড়ল যুবরাজ। ডক্টর আর ইউ ওকে? নার্সের চিকন সুরের উদ্বিগ্ন আওয়াজ যুবরাজের কর্ণকুহরে পৌঁছাল না। সে শুধু রেহানের কথা ভেবে চলেছে। রেহান, তুই তোর এই অবস্থা সহ্য করতে পারবি তো? নিজের নিখুঁত সুদর্শন চেহারা হারিয়ে নিজেকে কিভাবে ধরে রাখবি তুই? আমি তোকে সামলাতে পারবো তো? যুবরাজের মনের ভয় প্রবীণ ডক্টর নিকোলাস সহজেই বুঝে গেল। রেহানকে দ্রুত হাতে কিছু ইঞ্জেকশন পুশ করে যুবরাজকে এক প্রকার বগল দাবা করে কেবিনের বাইরে নিয়ে এলো। ডক্টর ইউভি, ডোন্ট ওয়ারি। এখন এসব কোনো চিন্তারই বিষয় নয়। আজকাল চিকিৎসা বিজ্ঞান অনেকটা এগিয়ে গিয়েছে। গডের কাছে প্রে করুন, সে জানে বেঁচে আছে। চেহারা সে তো চাইলেই পরিবর্তন করা যায়। ডক্টর নিকোলাসের স্মিত হাসি যুক্ত মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যুবরাজ বলে উঠল। যখন সে সুস্থ ছিল সে একজন সুদর্শন পুরুষ ছিল। আজ তার চেহারা কুৎসিত অঙ্গারের ন্যায়। এটা সে কিভাবে মানবে ডক্টর? যুবরাজের হতাশা কমাতে ডক্টর নিকোলাস নিজের ওয়ালেট বের করে তার থেকে একটা কার্ড বের করে যুবরাজের হাতে দিল। হি ইজ মাই ফ্রেন্ড এন্ড অলসো এ প্লাস্টিক সার্জন। শারীরিক পুনর্গঠন বা রূপ বর্ধক তার বা হাতের খেল। শুধু আমার পরিচয় দেবে, আর কিচ্ছু লাগবে না। আম সিউর ইউ উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড। ডক্টর নিকোলাস এর হাত থেকে কার্ডটি নিয়ে যুবরাজ কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল। এরপর চকচকে চোখে ডক্টরের দিকে তাকিয়ে অধিক উচ্ছ্বাসের সহিত বলে উঠল, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আম রেসপন্সিবল ফর হিজ কন্ডিশন। আমি কোনোভাবেই তার এই অবস্থা মেনে নিতে পারছি না। বারবার নিজেকে চরম দোষী মনে হচ্ছে। আমি তার হতাশা আর বিষাদগ্রস্ত হীনমন্যতায় ভোগা চেহারা কখনোই সহ্য করতে পারবো না। তাকে খুশি রাখার জন্য আমি সবকিছু করতে রাজি আছি ডক্টর। ডক্টর নিকোলাস যুবরাজকে আশ্বস্ত করে কেবিনে ঢুকে গেলেন। একটু পর যুবরাজ দ্রুত পদে কেবিনে ঢুকে রেহানের জ্ঞান ফেরার প্রতীক্ষা করতে লাগল। নির্দিষ্ট সময় পার হবার পরও রেহান যখন চোখ মেলে তাকালো না তখন সকলের মনে দ্বিতীয় ভয় জেঁকে বসল। ডক্টর, রেহান কি কোমায় চলে গেল? ডক্টরদের মুখায়ব দেখে যুবরাজ যা আন্দাজ করার তা করে ফেলল। বিচলিত উদ্বিগ্নতা কাটিয়ে রেহানের বেডের কাছে এসে হাত টেনে ধমকে উঠল যুবরাজ। এই উঠো, অনেক হয়েছে তোর নাটকবাজি। এসব হাইড এন্ড সিক মোটেও ভালো লাগছে না আর। 1 থেকে 3 পর্যন্ত গুনব। এর মধ্যে না উঠলে চিরতরে জেগে ওঠার সব পথ বন্ধ করে দেব বলে দিলাম। যুবরাজের এমন হুঙ্কারে পাশে থাকা ডাক্তারগুলো নড়েছে উঠল এবং যুবরাজকে শান্ত করার চেষ্টা চালালো। কিন্তু যুবরাজ কি সেসব শোনার পাত্র? ডক্টরসদের সকল নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় টেনে বালিশে হেলান দিয়ে রেহানকে বসিয়ে নাসারন্ধ্র চেপে ধরল যুবরাজ। এটা দেখে ডক্টর নিকোলাস চিৎকার করে উঠল, ডক্টর ইউভি, আর ইউ ম্যাড? প্লিজ কাম ডাউন, কাম টু ইউর সেন্স। কিন্তু এসব কিছুই যুবরাজের কানে গেল না। সে তার কাজে অনড়। এভাবেই কিছুক্ষণ অতিবাহিত হবার পরে রেহান ডাঙায় তোলা মাছের মতো তরপাতে লাগল। যুবরাজকে পাগল খেতাব দিয়ে কিছুটা রাগত হয়েই ডক্টর নিকোলাস আর তার সহযোগী যুবরাজকে টেনে রেহানের থেকে দূরে সরাতে চাইল। কিন্তু অসুর সম যুবরাজকে কিছুতেই এক চুলও নাড়াতে পারল না। টানাহেঁচড়ার এক পর্যায়ে রেহান পুড়ে যাওয়া কুচকানো চোখের পাতা কিঞ্চিত মেলে তাকিয়ে হাত পা ছুটতে লাগল। এবার যেন যুবরাজ স্বস্তির শ্বাস ফেলল। আমি জানতাম তুই কোমায় যাসনি, শুধু শুধু আমাকে হয়রানি করার ধান্দা করেছিলিস, তাই না? কিছুক্ষণ সময় অতিবাহিত হবার পর রেহান ধীরে ধীরে চোখ মেলে তাকালো এবং হাত পা ভালো মতো নাড়াতে সক্ষম হল। বহু চেষ্টা করে কথা বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। এবারও যেন যুবরাজ অধৈর্য হল। তোকে কি কথা বের করে আনার জন্য গলা টিপে ধরতে হবে নাকি? গলার ভেতর এক হাত ঢুকিয়ে দেব? যুবরাজের কথা শুনতে পেয়ে অজ্ঞজনক খানিক হাসল রেহান। এরপর অনেক কষ্টে জড়িয়ে যাওয়া নিভু নিভু কণ্ঠে শুধালো, আমি দেখতে অনেক বিশ্রী হয়ে গেছি, তাই না? কে বলেছে তুই বিশ্রী হয়েছিস? যার মন সাফ পরিষ্কার সে কি কখনো বিশ্রী হয়? তুই আগের থেকে আরো বেশি সুদর্শন হয়েছিস। মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস? আমাকে কখনো মিথ্যা বলতে শুনেছিস? ডক্টর ফাইয়াজ আমাকে এসিড দগ্ধ করেছে। বাহ্যিক সৌন্দর্য কি মানুষের সবকিছু রেহান? তুই তো ভেতর থেকে সুন্দর। বাইরের সৌন্দর্যে কি আসে যায়? আমি কুৎসিত হয়ে গেলাম, আমাকে সকলে ঘৃণার নজরে দেখবে।
তোকে আমি আমার মন মতো নতুন চেহারা দেব, নিবি? আমি আয়নায় একবার আমাকে দেখতে চাই। উহু, একদম না, সময় এলে অবশ্যই দেখবি। এখন দেখার কোনো দরকার নেই। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 31। সারিকা হোসাইন। দিনের সূর্য অস্তমিত হয়ে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে কিছুক্ষণ আগেই। জাহাজের ভো ভো শব্দ আর সমুদ্রের কলকল ধ্বনি ছাড়া আর কোনো শব্দ কর্ণপাত হচ্ছে না। থেকে থেকে জাহাজের ভেতর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। জাহাজের কেবিনে সেরকম শীত অনুভূত হচ্ছে না। তবে বাইরে হালকা শরীর শিউরে উঠার মতো ঠান্ডা। পুরোটা আকাশ থালার মতো বড় রূপালী চাঁদ আর তারার ঝিকিমিকিতে পরিপূর্ণ। অনেক দূরে কয়েকটা মাছ ধরা জাহাজের ক্ষীণ আলোর ঝলকানি চোখে লাগছে। রেহানকে নিয়ে জাহাজের পপ ডেকে একটা কাঠের বেঞ্চিতে বসে আছে যুবরাজ। যুবরাজের হাতে ম্যাগানের দামি ফোনখানা ধরা। তাতে মেয়েটির হাস্যজল একটি ওয়ালপেপার। এতক্ষণ রেহান যুবরাজের থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সব ঘটনা শুনে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল শুধু। টেক দ্য কপি। জাহাজের ভেতরে থাকা কোরিয়ান ছেলেটা দুই হাতে দুটো কফি মগ নিয়ে দাঁড়িয়ে যুবরাজের উদ্দেশ্যে কথাটি বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। ছেলেটির নাম পার্ক সোক। ছেলেটি খুবই অমায়িক। জাহাজে এসেছে পর্যন্ত ছেলেটি রেহান আর যুবরাজের জন্য অনেক করেছে। ছেলেটির বয়স আর কতই বা হবে, 22 কি 23। কিন্তু কাজের বেলায় সে প্রাপ্ত বয়স্ক পুরুষকেও হার মানাবে। পার্ক সোকের কণ্ঠ শুনেই রেহান দুই হাতের আজলায় তার মুখ ঢেকে ফেলল। এই দৃশ্য দেখে যুবরাজের হৃদয় মুষড়ে উঠল। রেহান অপ্রস্তুত হয়েছে ভেবে পার্ক সোকের থেকে কফির মগ দুটো নিয়ে তাড়াতাড়ি ছেলেটিকে বিদায় করে দিতে চাইল। যুবরাজের হাতে একটা কফির মগ দিয়ে পার্কসোক রেহানের সামনে এসে দাঁড়িয়ে রেহানের হাত টেনে মুখ থেকে সরিয়ে কফি মগটি রেহানের হাতে দিতে দিতে ভাঙা ইংরেজি আর কোরিয়ান মিলিয়ে বলে উঠল, প্লিজ ডোন্ট হাইড ইউর ফেস। কিসের লজ্জা তোমার? মনের সৌন্দর্যের কাছে বাহ্যিক সৌন্দর্য যে বড্ড ঠুনকো। মরে গেলে কিছুদিন বাদেই তোমার চেহারা মানুষ ভুলে যাবে। কিন্তু তোমার আচরণ, উদারতা, ভালো ব্যবহার সবকিছু আজীবন মনে রাখবে। তোমাকে তো মোটেও আমার কাছে কুৎসিত লাগছে না। বরং তোমাকে দেখে আমার হিংসে হচ্ছে যে, কেন গড আমাকে তোমার মতো করে সৃষ্টি করল না। একদমে কথাগুলো বলে রেহানের মুখের পানে অধীর আগ্রহ নিয়ে ছোট ছোট চোখে তাকিয়ে রইল পার্কসোক। ছেলেটির মুখের এমন সুন্দর অর্থপূর্ণ কথায় রেহান তার আরেকটা হাত মুখ থেকে সরিয়ে ছেলেটির মুখের দিকে দৃষ্টি দিল। এরপর কফি মগে চুমুক দিয়ে নিজের চোখ ঠোঁট আর পুরো মুখমণ্ডলে হাত বুলাল। আফসোসের সুর নিয়ে রেহান ধীর কণ্ঠে বলে উঠল, আমার ঝলসানো মোটা বিকৃত যেই ঠোঁট দুটো দেখতে পাচ্ছ এটা মোটেও এমন ছিল না। এই হাড্ডিসার গালগুলো ছিল চকচকে মসৃণ। আর চোখটা। কথা শেষ করার আগেই রেহানের গলা ধরে এলো। অনেক কিছুই বলতে চাইল কিন্তু শারীরিক অসুস্থতা আর মনকষ্টে কিছুই বলতে পারল না। পাতাহীন পাপড়িহীন চোখ দুটো দিয়ে ক্রমাগত জলের ফোয়ারা ঝরতে লাগলো শুধু। রেহানের কান্না দেখে পার্কসোক তার ওয়ালেট থেকে একটি ছবি বের করে রেহানের সামনে ধরল। চেহারাটা জঘন্যভাবে নষ্ট হওয়া আর মাথার চুলগুলো পর্যন্ত ভয়ঙ্কর হয়ে রয়েছে। নাক, চোখ মুখ কিছুই অনুমান করা যাচ্ছে না। যুবরাজ জিজ্ঞাসু ভঙ্গিতে ছেলেটির দিকে তাকাতেই ছেলেটি সিক্ত আবেগ জড়ানো কণ্ঠে বলে উঠল, সে আমার বোন সহি। গত বছর নিউ ইয়ারের সময় বাজি ফুটাতে গিয়ে কাপড়ে আগুন ধরে সে এভাবেই বিশ্রীভাবে পুড়ে গিয়েছিল। আমার পরিবার অত্যন্ত দরিদ্র। এজন্য আমরা তাকে ভালো করে চিকিৎসা করাতে পারিনি। কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলাম যেন অলৌকিকভাবে সে ভালো হয়ে ওঠে। কিন্তু দরিদ্র মানুষের কপাল কি আর এত ভালো হয়? সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনা শুনেননি। এবার জাহাজে আসার আগে আমার বোন এই দুনিয়া ত্যাগ করেছে। কিন্তু আমি আমার পরিবার কেউ তাকে আজও ভুলতে পারিনি। কারণ সে মনের দিক থেকে ছিল সৎ, ভালো, উদার আর তার হৃদয় ছিল মানুষকে নিদারুণ ভালোবেসে যাবার মতো পরিপূর্ণ। আমরা সবসময় চাইতাম তার চেহারা বিকৃত হয়েছে তো কি হয়েছে, তবুও সে বেঁচে থাক। কিন্তু সে থাকেনি। কথাগুলো বলতে বলতে ছেলেটি হুহু করে কেঁদে উঠল। ছেলেটির কান্নায় যুবরাজের চোখ ভিজে উঠল। দ্রুত হাতে নিজের চোখ মুছে ছেলেটিকে সান্ত্বনার বাণী ছুড়ে আপাতত শান্ত করতে চাইল। সাগরের গর্জনে আর শূন্য নীলাকাশে পার্কসোক আর রেহানের কান্না মিলেমিশে বিলীন হয়ে গেল নিমিষেই। শুধু সাক্ষী হিসেবে রেখে দিল দূর আকাশের চাঁদ আর যুবরাজকে। মাস খানিক গড়িয়ে গিয়েছে, যুবরাজের কোনো খোঁজ পাত্তা নেই। শেরহাম তার ঢাকার বাড়িতে এসে পুরো শহর ছষে বেরিয়ে যুবরাজকে খুঁজে চলেছে। নিজের টাকার পাওয়ার খাটিয়ে বিমানবন্দরে পর্যন্ত খোঁজ নিয়েছে।
যুবরাজের ছবি দেখিয়ে মানুষ লাগিয়ে খুঁজা হয়েছে শহর থেকে গ্রামান্তরে, কিন্তু ফলাফল শূন্য। নিজের গায়ের কোট রাগের তোরে মেঝেতে আছাড় মেরে হুইস্কির বোতল নিয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে পড়ল শেরহাম। হুইস্কির বোতলের ক্যাপ খুলে সেগুলো ঢকঢক করে গলায় চালান দিয়ে নিজের চুল টেনে ধরে চোখ বন্ধ করে ভাবতে লাগল, আমাকে ডজ দিয়ে তুই বড্ড ভুল করে ফেললি স্কাউন্ড্রেল। পাতাল থেকে হলেও তোকে খুঁজে বের করব আমি। তুই আমার আজকের শিকার নস। যেদিন তোর জন্ম হয়েছে না চাইতেও সেদিন থেকেই তুই আমার শিকার হয়েছিস। তোকে বারবার শেষ করতে যেও করতে পারছি না। এই ব্যর্থতা এত সহজে আমি মানব না। আরও কিছু ধীর কণ্ঠে বিড়বিড় করতে করতে ঘুমের কোলে ঢলে পড়ল শেরহাম। অনেক চোর পুলিশ খেলেছে সে। এবার একটু বিশ্রাম প্রয়োজন। খুব ক্লান্ত লাগছে, খুব। কিন্তু চাইলেই কি সুখনিদ্রায় ডুব দেয়া যায়? যার জন্মই শয়তানের আতুর ঘরে তার আবার শান্তি কিসের? শেরহাম ঘুমে তলানির সাথে সাথেই পকেটে থাকা ফোনটি বিকট শব্দে বাজতে লাগল। ইচ্ছে থাকা সত্ত্বেও সে ঘুমাতে পারল না। নিভে যাওয়া কণ্ঠে অস্ফুট বিশ্রী গালাগাল করে স্ক্রিনে নিজের বাপের নম্বর দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো তার। এক প্রকার বাধ্য হয়েই ফোন রিসিভ করে বলল, হাই পপস। কি খবর ওই দিকের? শুয়োরটার দেখা পেলে? নো, কোথায় গিয়েছে জানি না। হয়তো মরে টরে গিয়েছে। বেঁচে থাকলে তো বাপের কাছেই ফিরত তাই না? কি বলছো যাতা? ইডিয়টটা তার বাপের মতো কই মাছের প্রাণ পেয়েছে। এত সহজে মরবে না। মরে গিয়েছে সেই খুশিতে বসে বসে না ঘুমিয়ে চিরুনি তল্লাশি করো। অকর্মার ঢেকি কোথাকার। শেরহামের নিভে যাওয়ার আগ এবার চিরবিড়িয়ে উঠে মস্তক ছেয়ে গেল। নিজের বাবাকে বিশ্রী এক গালি দিয়ে হুঙ্কার দিয়ে উঠল, তুই এসে মাতব্বরি করে জানা বুড়ো ভাম। বয়স তো কম হলো না, এখনো অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছিস। আমার কাজ আমাকেই করতে দে শালির ব্যাটা। ফোন দিয়ে আর একবার বিরক্ত করলে তোর বউয়ের মতো তোরও হাল করব। ফোন রাখো। শেরহামের কণ্ঠস্বরে বেশ করে কেঁপে উঠল সুবহান শেখ। ছেলেকে আয়ত্তে আনতে কণ্ঠে মধু ঢেলে আদরে স্বরে বলি আওড়াল। কিন্তু শেরহাম সেসবে কান না দিয়ে আরো ভয়ঙ্কর বিশ্রী গালি দিয়ে ফোন কেটে দিল। চোখের পলকে কেটে গিয়েছে 2 মাস, এই 2 মাসে ঘটে গিয়েছে অনেক ঘটনা। কিছু ঘটনা জানা, কিছু অজানা। ম্যাকের সহায়তায় রেহানকে নিয়ে দক্ষিণ কোরিয়ায় আসতে সক্ষম হয়েছে যুবরাজ। এখানেই রয়েছে ডক্টর নিকোলাসের ঠিকানা দেয়া সেই প্লাস্টিক সার্জন। এবার রেহানের চেহারা বদল হবে। আবার রেহান কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব আর অস্বস্তি ছাড়াই প্রকাশ্যে মানুষের মধ্যে ঘুরে বেড়াবে। যুবরাজের যেন আর খুশি ধরছে না। কিন্তু রেহানের মনে ভয়ের শেষ নেই। তার চেহারা চিনে ফেলে শেরহাম যদি আবার তার উপর নৃশংসতা চালায় তখন? যুবরাজের কাছে এত কিছু ভাবার সময় নেই। তার একটাই চাওয়া রেহান তার চেহারা ফিরে পাবে, রেহান ভালোভাবে এই দুনিয়ায় বেঁচে থাকবে এবং সবশেষে সে তার বাবা মায়ের কাছে ফিরে যাবে। রেহান ভালো থাকলে তার মনের মানুষটাও ভালো থাকবে। কিন্তু রেহানের কিছু হয়ে গেলে মেয়েটা কি সহ্য করতে পারবে? হসপিটালের ওয়েটিং চেয়ারে বসে যুবরাজ একমনে ভেবে চলেছে এই কথাগুলো। এই মুহূর্তে তার অনেক টাকার প্রয়োজন। পাপার সাথে কথা বলে টাকা ম্যানেজ করতে গেলে শেরহাম ঠিক আমাকে ধরে ফেলবে, সেই সাথে পাপারও কিছু একটা হতে পারে। নিজের অ্যাকাউন্টও ফ্রিজ হয়ে আছে। ম্যাগানের গহনা বিক্রির টাকা দিয়েই আপাতত কাজ চালাতে হবে। আর ম্যাকের কাছে কিছু সাহায্য চাইলে ম্যাক কখনো না করতে পারবে না। আগে রেহানের সার্জারি হোক। সবকিছু পরে গভীরভাবে চিন্তা করে দেখা যাবে। চিন্তাভাবনা শেষ না হতেই ডক্টরের অ্যাটেন্ডেন্স যুবরাজের নাম ধরে হাঁক ছাড়ল। সাথে সাথেই যুবরাজ রেহানকে নিয়ে ভেতরে প্রবেশ করল। ডক্টর নিকোলাসের কার্ড আর একটা হ্যান্ডরাইটিং চিঠি ডক্টর কিম এর দিকে এগিয়ে দিতেই ভদ্রলোক সহাস্যে যুবরাজ আর রেহানের সাথে কুশলাদি বিনিময় করলেন। এরপর যুবরাজের থেকে সবকিছু হিস্টোরি শুনলেন। যুবরাজ আর রেহান দুজন মিলে সুন্দর করে গুছিয়ে কেস হিস্টোরি জানিয়ে ডক্টরের চিন্তিত মুখের দিকে তাকিয়ে রইল। ডক্টর কিম কিছুক্ষণ মৌন থেকে বলে উঠলেন, দেখুন ডক্টর রেহান, আপনার ফেস 96%ই ড্যামেজ হয়ে গিয়েছে। আপনার আগের চেহারা ফিরে পাবার আর কোনো সম্ভাবনা নেই। তবে এটুকু বলতে পারি, আমি আপনার চেহারা রিপেয়ার করতে পারব। ডক্টরের কথা শুনে যুবরাজ আর রেহান খুব চিন্তিত হল। তবুও যুবরাজ হাল ছাড়বার পাত্র নয়। সে ডক্টরের হাত চেপে ধরে বলে উঠল, আই ওয়ান্ট টু সি হিম এজ এ হ্যান্ডসাম ম্যান ডক্টর। ডক্টর যুবরাজকে আশ্বস্ত করে বলে উঠল, আই উইল ট্রাই মাই বেস্ট ডক্টর ইউভি, বাট ইউ হ্যাভ টু ওয়াইট ফর 6 মান্থ। আজকে রেহানের অপারেশন এর দিন।
যুবরাজ বেশ উৎকণ্ঠা নিয়ে বাইরে অপেক্ষা করছে। বেশ সময় নিয়ে রেহানের অস্ত্রোপচার হবে। শুধু তাই নয়, মৃত কোষ আর ড্যামেজ ত্বক সরিয়ে স্থায়ী স্কিন গ্রাফটিং করতে হবে। রেহানের আগের চেহারার সাথে মিলিয়েই কাজ করা হবে। কিন্তু কতটুকু সাকসেস হবেন তা ডক্টর জানে না। তবুও যুবরাজ একটা আইডিয়া দিয়েছে যাতে চেহারাটা তার আইডিয়া অনুযায়ী হয়। ডক্টর ওটিতে ঢুকতেই যুবরাজ মনে মনে বলে উঠল, তোকে আমি কোনোভাবেই জিততে দেব না শেরহাম ফাইয়াজ। তোকে আমি মূল সমেত উপড়ে ফেলব। খুব শীঘ্রই দেখা হবে তোর আর আমার। আমি তোর থেকেও ভয়ঙ্কর ভাবে ব্যাক করব। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 32। সারিকা হোসাইন। নিষ্ঠুর এই বহুরূপী দুনিয়ায় সময়ের লাগাম টেনে ধরা যেন খুবই দুঃসাধ্য ব্যাপার। চোখের পলকেই দিন ফুরিয়ে রাত নামে, আবার রাত পেরিয়ে দিন। এভাবেই কেটে যাচ্ছে সপ্তাহ, মাস আর বছর। সময়ের ঘূর্ণিবাঁকে প্রত্যেকের জীবন থেকে কোনো কিছু বুঝে উঠবার আগেই হারিয়ে গিয়েছে 7টি মাস। এই 7 মাসে যুবরাজ বা রেহান কেউ তাদের স্বজনদের খবর জানে না, দেশের খবর জানে না, এমনকি নিজের চেনা পরিচিত কর্মস্থলের খবরও জানে না। সেই বিভীষিকাম অতীতের পর বর্তমানে কি হচ্ছে সেটা নিয়েও যুবরাজ বা রেহানের কোনো আগ্রহ নেই। তাদের ধ্যানে জ্ঞানে শুধু একটাই চিন্তা, সেটা হচ্ছে শেরহামের পতন। রেহানের চিকিৎসা শেষ হয়েছে আরও 1.5 মাস আগে। চিকিৎসার সমস্ত খরচ বহন করছে ম্যাক। উহু মোটেও এমনি এমনি দেয়নি। এর জন্য যুবরাজকে দিতে হয়েছে চূড়ান্ত মূল্য। কিন্তু যুবরাজ ম্যাকের মূল্য চুকাতে নির্দ্বিধায় সমস্ত চুক্তি মেনেই অন্ধকার পথে পা বাড়িয়েছে। যেই রেহান যুবরাজের জন্য নিজের সর্বস্ব খোয়াতে বসেছিল, সেই রেহানের জন্য যুবরাজ নিজের অর্ধেকটা উৎসর্গ করবে না, তা কি করে হয়? 2020 এপ্রিলের 14। দক্ষিণ কোরিয়াতে চলছে বসন্তকাল। গাছে গাছে নানান ধরনের ফুল ফুটে পুরো শহরকে করেছে ফুলের রাজ্য। এর মধ্যে যেই ফুলটি মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করছে সেটা হলো চেরি বা সাকুরা। এই ফুল ফোটাকে কেন্দ্র করে শহর জুড়ে চলছে বিভিন্ন হলিডেজ আর উৎসব। রেহানকে নিয়ে যুবরাজ আজকে প্রথমবারের মতো শহর দেখতে বেরিয়েছে। বিভিন্ন চাপে আর নিজেদের দেশে ফেরার সবকিছু গুছাতে গুছাতে অনায়াসেই পেরিয়ে গিয়েছে এতগুলো দিন। আর রেহানের প্লাস্টিক সার্জারির পর কিছু কঠিন নির্দেশনা ছিল হসপিটালের পক্ষ থেকে, যার জন্য সুযোগ হলেও রেহান বাইরে বের হতে পারেনি। গায়ে একটা ব্ল্যাক হুডি জড়িয়ে তার সাথে ব্ল্যাক জিন্স পরে যুবরাজের সাথে বাইরে বেরিয়ে এলো রেহান। রাস্তায় আনমনে হাঁটতে হাঁটতে যুবরাজের দিকে সামান্য দৃষ্টি বুলালো সে। এই যুবরাজ আর আগের যুবরাজের মধ্যে আকাশ পাতাল তফাত লাগছে তার কাছে। যুবরাজের ছোট করে কাটা চুলগুলো এখন মাফিয়াদের মতো ঘাড়ে এসে নেমেছে। কালো রঙের চুলের পরিবর্তে সেগুলো ডার্ক ব্রাউন রঙে লেপটানো হয়েছে। হাত, গলা আর বুক জুড়ে হিংস্র সব ট্যাটু। পোশাক থেকে শুরু করে আচরণেও এসেছে আমূল পরিবর্তন। যুবরাজের চোখের দিকে তাকালেই কেমন বুক ঢিপটিপে একটা অনুভূতি হয়। চোখ দুটো এখন আর আগের মতো মায়া ভরা নেই। তাতে সবসময় ক্রূর শুকুনি দৃষ্টি পরিলক্ষিত হয়। কি দেখছিস আমাকে এমন করে? গম্ভীর মোটা গলার অদ্ভুত প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হল রেহান। কি বলবে না বলবে ভেবে পেল না। কিন্তু যুবরাজ উত্তর না পেয়ে আবারও ধমকের সুরে একই প্রশ্ন করল। কি হলো, শুনতে পাসনি? কি দেখছিলি এভাবে? তোকে ইদানিং খুব অদ্ভুত ভয়ঙ্কর লাগে, আর সবসময় কেমন যেন একটা অনুভূতি হয়। খানিকটা নিচু গলায় এই কথাটি বলে দ্রুত পা চালিয়ে যুবরাজকে পিছন ফেলে সামনের দিকে অগ্রসর হল রেহান। রেহান চলে যেতেই রাস্তার পাশেই একটা শপিং মলের গ্লাসের দেয়ালে নিজেকে একবার পরখ করে নিল যুবরাজ। এরপর নিজের উপর অবজ্ঞাজনক হাসল। তুই ঠিকই বলেছিস, আমি আসলেই ভয়ঙ্কর হয়ে গিয়েছি। আগে এই হাতে মানুষের প্রাণ বাঁচত, আর এখন প্রাণ যায়। তফাৎ এটুকুই। কারো ভয় আধমরা হয়ে বেঁচে থাকার চাইতে নিজেকে ভয়ঙ্করভাবে গড়ে তুলে তাকে ভয় দেখানোর মাঝেই নিজের জীবনের চরম সার্থকতা। এটা তোর মতো নরম মনের মানুষকে কে বুঝাতে যাবে বল? 7 মাস ধরে যুবরাজের কোনো খবর না পেয়ে সাদাফ শাহির আর শামিনার অবস্থা পাগল প্রায়। এত বড় একটা ছেলে হঠাৎ কোথায় হারিয়ে গেল এটা কারোরই বোধগম্য হচ্ছে না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সাদাফ শাহির ইচ্ছে না থাকা সত্ত্বেও সুবহান শেখের কাছে বেশ কয়েকবার ধন্যা দিয়েছেন। সুবহান শেখ তাকে খুশি হবার মতো কোনো খবর দিতে পারেননি, উল্টো নানান আজেবাজে কথা শুনিয়ে দিয়েছেন। এদিকে শামিনার অবস্থা মৃতপ্রায়। একমাত্র ছেলের চিন্তায় খাওয়া দাওয়া বাদ দিয়ে বিছানায় শয্যা নিয়েছেন তিনি। যদিও দুইবার শেরহাম এসে সাদাফ শাহিরকে মিথ্যে সান্ত্বনা দিয়ে গিয়েছে, কিন্তু সাদাফ শাহির ছেলের চিন্তায় হসপিটালে ভর্তির উপক্রম।
ভালোবাসার স্ত্রীকে হারিয়ে একমাত্র ছেলেটাকে আঁকড়ে ধরে এতদিন কোনোমতে বেঁচে ছিলেন তিনি। এখন সেই ছেলের কোনো খোঁজ মিলছে না। এটা কি কোনো সাধারণ ব্যাপার নাকি? এমন তো নয় ছেলে নতুন বিদেশ গিয়েছে। যার বেড়ে উঠা পড়াশোনা সবকিছুই ওখানে, তাহলে সে হারালো কিভাবে? রেজওয়ান চৌধুরীর বাড়িতেও একই অবস্থা। রাজ্য আর তনুজা রেহানের চিন্তায় দিন দুনিয়া খাওয়া দাওয়া ভুলে বারবার জ্ঞান হারাচ্ছে শুধু। মাঝবয়সী রেজওয়ান চৌধুরী মা আর মেয়েকে সামলিয়ে নিজেও অধৈর্য হয়ে পড়েছেন। অবশেষে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ছেলের খোঁজ নেবার চেষ্টা করেছেন। ভদ্রলোক সব দিক থেকেই যখন ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়লেন, এমন সময় হঠাৎই একটি ইমেইল আসে তার ফোনে। সেখানে স্পষ্ট করে লেখা আছে, ডক্টর রেহান ইজ নো মোর। হঠাৎ এমন ইমেইলে রেজওয়ান চৌধুরী জ্ঞান হারিয়ে ড্রয়িং রুমে মেঝেতে লুটিয়ে পড়েন। নিকট আত্মীয়রা এসে হসপিটালে ভর্তি করে অবস্থা কিছুটা স্বাভাবিক করে ঘটনা জানতে চাইলে সেই ইমেইলটি তিনি সবাইকে বের করে দেখান। তনুজা আর রাজ্য কোনোভাবেই মানবে না রেহানের হঠাৎ মৃত্যু। সেদিন থেকেই তনুজা হার্টের সমস্যায় জর্জরিত হলেন আর রেজওয়ান চৌধুরী হারালেন তার মনের সকল কোমলতা। কিন্তু তনুজার বিশ্বাস, এই বিশাল পৃথিবীতে কোথাও না কোথাও তার ছেলে অবশ্যই বেঁচে আছে এবং একদিন না একদিন ঠিক সে ফিরে আসবে। বিমানের ইকোনমি সিটে চোখ বুজে হেলান দিয়ে বসে আছে যুবরাজ। দেশে ফেরার উচ্ছ্বাসের চাইতে বিভিন্ন চিন্তা আর অবসাদ তাকে গ্রাস করে চলেছে সমানে। কিন্তু রেহানের খুশি যেন আর ধরে না। বাড়িতে গিয়েই মায়ের হাতের চিংড়ি ভর্তা আর গরুর মাংসের ভুনা দিয়ে 2 প্লেট ভাত খাবো, বুঝেছিস? এদেশের স্যালাড আর মশলাবিহীন খাবার খেতে খেতে মুখের রুচি একদম চলে গিয়েছে। রেহানের হাস্যজল মুখের খুশিতে গদগদ হওয়া কথায় চোখ মেলে তাকালো যুবরাজ। এরপর লম্বা একটা দীর্ঘশ্বাস লুকিয়ে বলে উঠল, তুই বড্ড সাদাসিধে মনের মানুষ রেহান। কিন্তু এই দুনিয়ায় সাদা মানুষের কোনো মূল্য নেই, জানিস তো নাকি? যুবরাজের এমন প্যাচমোচড় যুক্ত কথার আগা মাথা কিছুই বুঝল না রেহান। আর তার বুঝার দরকারও নেই। সে এতগুলো দিন পর বাড়ি ফিরছে, এই অনেক। হঠাৎই ফ্লাইট অ্যানাউন্সমেন্ট বেজে উঠল। অল্প কিছুক্ষণের মধ্যেই বিমান টেক অফ করবে। রেহানের উচ্ছ্বাস যেন দ্বিগুণ বেড়ে গেল। একবার তার মনে হলো যুবরাজের সাথে নিজের মনের খুশিগুলো শেয়ার করলে মন্দ হয় না। পরক্ষণেই তার মনে পড়ল, যুবরাজ আর আগের মতো নেই। ওর কাছে এসব বলে নিজের মুড নষ্ট করার কোনো মানেই হয় না। বাড়ির মানুষের খুশি খুশি মুখ কল্পনা করতে করতে নিমিষেই গভীর ঘুমে তলিয়ে গেল রেহান। ঢাকা এয়ারপোর্টে এসে একবারে রেহানের ঘুম ভঙ্গ হল। যুবরাজের তাড়ায় প্লেন থেকে নিজেদের ব্যাগপত্র নিয়ে ধীরে ধীরে নেমে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলো দুজনে। এয়ারপোর্টের বাইরে বেরুতেই দুজনের চোখ কপালে উঠে যাবার উপক্রম। বিমানবন্দরের মূল গেটের সামনে শেরহাম নিজে দাঁড়িয়ে রয়েছে, সাথে কয়েকজন ইয়ং বয়সের ছেলে নিয়ে। তারা প্রত্যেকটি যাত্রীর দিকে সতর্ক নজর বুলাচ্ছে। শেরহামকে দেখেই রেহান ভয় কেঁপে উঠে যুবরাজের হাত চেপে ধরল। আমি আমার বাবা মা আর বোনকে শেষবারের মতো দেখতে চাই ইউভি। আমি এই অমানুষটার হাতে মরতে চাই না। প্লিজ সেভ মি। জাস্ট কিপ শাট ইউর মাইথ। দাঁতে দাঁত চেপে কথাটি বলেই রেহানের হাত শক্ত করে চেপে ধরে শেরহামের সামনে দিয়ে হনহন করে হেঁটে চলতে লাগলো যুবরাজ। হঠাৎই শেরহাম পিছন থেকে ডেকে উঠল, এক্সকিউজ মি। শেরহামের ডাক শুনে রেহানের পা থেমে গেল। অসাড় হয়ে এলো পুরো শরীর। যুবরাজ তাকে শক্ত হাতে টেনেও আর এক চুল নাড়াতে সক্ষম হল না। এদিকে শেরহাম এক পা দুপা করে তাদের সামনে এসে দাঁড়ালো। এরপর রেহানের সামনে এসে প্রগাঢ় হার্পি ঈগলের চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। ভয়ে রেহানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল মুহূর্তেই, কিন্তু যুবরাজ নির্বিকার। চিন্তিত ভঙ্গিতে রেহানের দিকে তাকিয়ে থুতনিতে আঙ্গুলি দিয়ে বার কয়েক ট্যাপ ট্যাপ করল শেরহাম। এরপর সামান্য হেসে বলে উঠল, মনে হলো আপনাকে কোথাও দেখেছি, বাট কোথায় মনে পড়ছে না। রেহান নির্বাক হয়ে ফাঁকা ঢোক গিলে নিজের কাঁধে থাকা ব্যাগের ফিতা টেনে ধরে দাঁড়িয়ে রইল। কিন্তু মাস্ক পরিহিত যুবরাজ কর্কশ গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে উঠল, পৃথিবী যেহেতু গোল, দেখা হতেই পারে। কিন্তু আমার মনে হয় না আপনি এই চেহারা কখনো কোথাও দেখেছেন। কারো এটা যে একদম নতুন। যুবরাজের এমন হেয়ালিপোনা কথায় শেরহাম ভ্রু কুঞ্চন করে সামান্য যুবরাজের দিকে নজর বুলালো। এরপর যুবরাজের চোখে চোখ রেখে কিছু খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়ে বলে উঠল, আই লাইক ইউর নেক ট্যাটুস। শেরহামের কথার প্রতিউত্তর না করে রেহানের উদ্দেশ্যে তাড়া দিয়ে যুবরাজ বলে উঠল, লেটস মুভ। যুবরাজ যখন সাদাফ শাহিরের বাড়িতে পৌঁছায় ঘড়িতে তখন বিকেল 4টা বেজে 25 মিনিট।
ড্রয়িং রুমে বসে মিসেস সাহানা আর সাদাফ শাহির যুবরাজের নিখোঁজ হবার বিষয়েই কথা বলছিলেন, এমন সময় হঠাৎই কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দ পেতেই বাড়ির কাজের লোক নাসের দৌড়ে প্রধান দরজা খুলতেই যুবরাজকে দেখে বেশ অবাক হয়। নাসেরকে অনুসরণ করে সাদাফ শাহির আর সামিনা দরজার দিকে তাকাতেই যুবরাজকে দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে দাঁড়ায়। সামিনা দৌড়ে গিয়ে যুবরাজকে জাপটে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। এতদিন কোথায় ছিলি বাবা? কত জায়গায় তোকে খুঁজেছি, কোথাও তোর কোনো খোঁজ খবর পাইনি। আর তোর চেহারার এই অবস্থা কেন? শরীরে এসব এঁকেছিস কেন? ছেলের এরূপ অবস্থা দেখে খুশিতে বিহ্বল হবার পরিবর্তে রাগে আগুন হয়ে দাঁড়িয়ে রইলেন সাদাফ শাহির। রাগে গর্জন করে ভারী কণ্ঠে শুধালেন, এমন বেশ ধরার কারণ কি তা জানতে পারি? এতদিন তোমার চিন্তায় আমরা বেহুশ হবার অবস্থা, আর এমন সংসেজে তুমি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ। কোথায় ছিলে এতদিন? নিজের বাবার এমন আচরণে বেশ কষ্ট পেল যুবরাজ। মুখে কিছুই প্রকাশ না করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, অনেক হাঁপিয়ে গিয়েছি পাপা, এবার একটু আরামের ঘুম ঘুমাতে ইচ্ছে করছে। আর কোনো প্রশ্ন করো না প্লিজ। যুবরাজের ক্লান্তি মিশ্রিত কণ্ঠে কিছুটা মন গলল সাদাফ শাহিরের। চুপচাপ যুবরাজের যাবার পানে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে সাদাফ শাহির বলে উঠলেন, সামিনা, ওকে সত্যিই ক্লান্ত লাগছে, দেশে ফিরে এসেছে এই অনেক। পিছনের ঘটনা পরেও জানা যাবে। ওকে আর ঘাটাস না। ট্যাক্সিতে করে নিজের বাড়ির সামনে দাঁড়াতেই বুক কেঁপে উঠল রেহানের। বাড়িটির প্রধান ফটকে বিশাল বড় বড় দুটি তালা ঝুলছে। নিজের চিরচেনা বাড়িটি এমন তালাবদ্ধ দেখে হুহু করে বুক কেঁপে চোখ জলে ভরে উঠল। কত আশা নিয়ে সে এখানে এসেছে, আর এখানে কেউ নেই। বাড়ি ছেড়ে বাবা মা যাবে কোথায়? আর এভাবে বড় বড় তালা ঝুলিয়েছে কোন কারণে? আশেপাশে তাকিয়ে একজন মানুষের দেখা পেয়ে সিক্ত কণ্ঠে রেহান শুধায়, এটা রেজওয়ান চৌধুরীর বাড়ি না? উনারা কি বাড়িতে নেই? এরকম বড় বড় তালা ঝুলিয়ে উনারা কোথায় গেছে বলতে পারেন? লোকটি পায়ের গতি শ্লথ করে রেহানের সামনে দাঁড়িয়ে বলে উঠল, উনাদের ছেলে বিদেশের ডক্টর ছিল। কয়েক মাস আগে হঠাৎ তারা জানতে পেরেছে ছেলেটি মারা গিয়েছে। এরপর তাদের পরিবার অনেক ভেঙে পড়ে। রেজওয়ান চৌধুরী একা হাতে তার পরিবার সামলাতে পারছিলেন না। এজন্য উনারা এখানকার বাড়ি বিক্রি করে দিয়ে উনাদের কোনো এক আত্মীয়ের বাড়ির কাছে চলে গিয়েছেন। আহারে বেচারা, ছেলে হারিয়ে অনেক ভেঙে পড়েছেন। কথাগুলো বলতে বলতে লোকটি দ্রুত প্রস্থান নিলেন। হাঁটু মুড়ে বসে রেহান শুধু লোকটির যাবার পানে তাকিয়ে তাকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিল। আমি বেঁচে আছি বাবা, তোমাদের ছেলে বেঁচে আছে। কত স্বপ্ন নিয়ে দেশে ফিরে এলাম, কিন্তু তোমাদের খুশি এনে দিতে পারলাম না। বিধাতা আমাকে ব্যর্থ করে দিয়েছে সব দিক থেকেই। কতক্ষণ এভাবে পেরিয়ে গেছে রেহান জানে না। হঠাৎ পরিচিত কণ্ঠস্বরে মাথা উপরে তুলে তাকায়। রাত হয়ে গিয়েছে, চল আমার সাথে। ঘোলাটে পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় তো লাগবেই, তাই না? রাস্তায় বসে কান্নাকাটি করে কিছুই হবে না। সবাই জানে আমি মৃত। এখন এই চেহারায় আমি সামনে গেলে তারা আমাকে মেনে নিতে পারবে তো? ধীর অসহায় কণ্ঠে কথা খানি বলে রাস্তার চকচকে পিচের দিকে দৃষ্টি নিবদ্ধ করল রেহান। না মানলে আমার কাছে থেকে যাবি সারা জীবন, তার আগে এই পরিস্থিতি যার জন্য সৃষ্টি হয়েছে তাকে একটু দেখে নেয়া যাক, কি বলিস? যুবরাজের ক্রূর হাসির দিকে তাকিয়ে রেহান শুধায়, পারব তো? হঠাৎ কিছু পড়ে যাবার শব্দে চোখ মেলে তাকায় যুবরাজ। আশেপাশে নজর বুলাতেই নিজের আদরের একমাত্র বিড়াল কাইকে দেখতে পেয়ে চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় সে। এরপর বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে হ্যাঙ্গারে থাকা শার্ট গায়ে জড়িয়ে রুমের বাইরে বের হয়ে আসে যুবরাজ। তোমার বর্তমান অবস্থা জানতে খুব ইচ্ছে করছে মামাতো ভাই। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 33। সারিকা হোসাইন। পুরোটা আকাশ কালো মেঘে ছেয়ে চারপাশটা ঘুটঘুটে অন্ধকার করে রেখেছে। মেঘের সাথে পাল্লা দিয়ে থালার মতো বড় রূপালী চাঁদটা আলো বিলিয়ে দেবার চূড়ান্ত চেষ্টা চালাচ্ছে। কিন্তু মেঘ এসে পুনরায় তাকে গ্রাস করে সকল আলো গিলে ফেলছে নিমিষে। হঠাৎই শুরু হলো এলোমেলো ভারী বাতাস, সেই সাথে বিকট শব্দে বজ্রধ্বনি। বাতাসের প্রকোপে গহীন জঙ্গলের গাছপালাগুলো মর্মর শব্দে গা ছমছমে এক অনুভূতি তৈরি করল। সেই বাতাসের তাণ্ডবে গাছের ডালে থাকা নিশাচর প্রাণীগুলো সামান্য নড়েচড়ে উঠল এবং চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে ভয়ঙ্কর শব্দ করতে করতে ঝাঁকেও ঝাঁকেও শিকার খুঁজতে কালো ডানা মেলে নিজ নিজ গন্তব্যে ছুটে চলল। এমন ভয়ঙ্কর উগ্র আবহাওয়াতে পরিত্যক্ত বাড়িটির সামনে নিজের ব্র্যান্ডেড গড়ির সাথে হেলান দিয়ে দুই পায়ে ক্রস স্টাইলে দাঁড়িয়ে সমানে বিড়ি ফুঁকে চলেছে যুবরাজ।
মুখে তার ক্রূর হাসি, সেই সাথে ভয়ঙ্কর শিকারী দৃষ্টি। কিছু সময় এভাবেই অতিবাহিত হবার পর সিগারেটের ফিল্টার পাইপ ইসে আঙুলের ডগায় চাবির ছড়াটিকে ঘুরাতে ঘুরাতে শীষ বাজিয়ে বাড়ির অভিমুখে পা ফেলতে লাগল। বিকট ঘরঘর শব্দে লোহার ভারী দরজার পাল্লা খানা সরিয়ে সন্তর্পণে পুনরায় দরজার পাল্লা ঠেলে মোবাইলের টর্চ জেলে সাথে সিঁড়ি বেয়ে ঠক ঠক শব্দে উপরে উঠতে লাগল যুবরাজ। চাবির সহায়তায় বড় বড় তালা খুলে নিজের বানানো হেল সেলে প্রবেশ করল সে। পকেট থেকে লাইটার বের করে দেয়ালে সেটে রাখা মশালে আগুন জ্বালিয়ে চারপাশে দৃষ্টি বুলাল। মুখে তার পরিতৃপ্তির হাসি। উটকো দুর্গন্ধযুক্ত কক্ষ মশালের আলোয় আলোকিত হতেই যুবরাজের মুখের হাসি প্রশস্ত হতে লাগল। সকল নিস্তব্ধতা ভেঙে হো হো শব্দ তুলে পাগলের ন্যায় সহসাই হাসতে লাগল যুবরাজ। এরপর বহু কষ্টে নিজের সেই হাসি বন্ধ করে গলার সর্বোচ্চ তেজ ঢেলে ডেকে উঠল, মাই ডিয়ার ফেইথফুল ডগি স্মিথ, কাম টু মি। যুবরাজের কণ্ঠ কর্ণপাত হতেই সাইবেরিয়ান হাস্কি দৌড়ে যুবরাজের সামনে এসে দাঁড়াল। কুকুরটিকে দেখে যুবরাজের চোখ চকচক করে উঠল। হাঁটু মুড়ে বসে কুকুরটির মাথায় পরম যত্নে হাত বুলাল যুবরাজ। কুকুরটির সারা গায়ে রক্তের মাখামাখি, মুখে তার তরতাজা রক্তযুক্ত মানুষের মাংসল হাতের টুকরো। কুকুরটির হিংস্র সবুজ চোখে যুবরাজ তার গাঢ় বাদামি দৃষ্টি পাতল। এরপর মিনিট দুয়েক অতিবাহিত হতেই খিলখিলিয়ে দম বন্ধকর হেসে উঠল যুবরাজ। গুড জব ডিয়ার স্মিথ, গুড জব। হাসির তাড়নায় কথাই বলতে পারছে না যুবরাজ। এত আনন্দ আগে কখনোই লাগেনি তার, তবে আজ কেন এত আনন্দ হচ্ছে? শিকারকে জালে বন্দি করার আনন্দ বুঝি এতটাই সুখকর? মশালের কেরোসিন প্রায় শেষের পথে, তাই আলোটাও নিভু নিভু। সেই ঝাপসা ঘোলাটে হলদেটে আলোয় যুবরাজের হেলসেলের বিভৎস অবস্থা স্পষ্ট দৃশ্যমান। সেখানে সকল কয়েদির টুকরো টুকরো ছিন্নবিচ্ছিন্ন শরীরের অংশ হুটোপুটি খাচ্ছে নোংরা মেঝেতে। কয়েদিদের কারো চোখ উপরে ফেলা হয়েছে তো কারো হাত ছিঁড়ে নেওয়া হয়েছে, কারো বা আবার মুখের অবয়ব থেতলে দেয়া হয়েছে। টেনে টেনে ছেঁড়া হয়েছে ঠোঁট এবং পা। নয়নাভিরাম সেই দৃশ্য পুনরায় নজরবন্দি করে নিজের সিংহাসনে গিয়ে রাজকীয় ভঙ্গিতে বসল যুবরাজ। তোমাকে এই পর্যন্ত আনতে হহুত কাঠখড় পোড়াতে হলো মামাতো ভাই, হহুত। তোমার গড়া পাপের সাম্রাজ্য তোমাকে দিয়েই শেষ করলাম। তোমার পালানোর পথ পর্যন্ত সুগম করে দিলাম, কিন্তু ব্রেইনলেস তুমি বুঝতেই পারলে না। বড় মামা বড্ড বোকা। সারাদিন খুন খারাপির ট্রেনিং না দিয়ে তোমাকে একটু কমপ্লেইন খাওয়ালে তার কি খুব লস হতো? কথাগুলো উঁচু স্বরে বলতে বলতে আবারও কিটকিটিয়ে হেসে উঠল যুবরাজ। এরপর লম্বা একটা দীর্ঘশ্বাস নিয়ে মুখে হিংস্রতা এনে দাঁতে দাঁত পিষে বলে উঠল, তোকে তোর ছেলেকে দিয়েই আমি শেষ করাবো সুবহান শেখ। এরপর তোর পাগল ছেলের তদবির করব। আমাকে বরফ পানিতে চুবিয়ে মারার প্ল্যানিংটা তোরই ছিল, নাই না? কাটা দিয়ে কাটা তোলার মজাই বেশ আলাদা। কথাগুলো শেষ করে উঠে দাঁড়ালো যুবরাজ। এরপর সাইবেরিয়ান হাস্কির নেক বেল্ট ধরে টেনে নিয়ে বাড়িটির বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়েই কুকুরটি ভয়ানক স্বরে ডেকে উঠল। সেই স্বরে ভয়ার্ত হয়ে গাছের ডালে বসে থাকা হুতুম প্যাঁচা পর্যন্ত ডানা ঝাপটিয়ে দূরে উড়ে পালালো। যুবরাজ তার গাড়ি থেকে বড় বড় দুটো কেরোসিনের গ্যালন নিয়ে বাড়িটির দিকে অগ্রসর হল। এরপর সুনিপুণভাবে সেগুলো ঘরের ভেতর ছড়িয়ে দিয়ে পকেট থেকে লাইটার বের করে অভিনব কায়দায় আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে আগুন জ্বালিয়ে লাইটার ছুঁড়ে মারল মেঝেতে গড়িয়ে যাওয়া কেরোসিন এর উপর। মুহূর্তেই আগুনের লকলকে লেলিহান শিখা কেরোসিন এর উপর প্রভাব বিস্তার করে দাউ দাউ করে জ্বলে উঠল। যুবরাজ আইসি ভঙ্গিতে গাড়িতে হেলান দিয়ে বাইরে দাঁড়িয়ে কুকুরটিকে সাথে নিয়ে মোচমোচ শব্দে বাড়িটির দগ্ধ অবস্থা উপভোগ করতে লাগল। কিছুক্ষণ পরেই যখন মানুষ পোড়ার গন্ধে পুরো জঙ্গল আলোড়িত হলো, ঠিক সেই মুহূর্তে কুকুরটি উন্মাদের ন্যায় ছোটাছুটি করতে লাগলো, সে সাথে ভয়ঙ্কর শব্দে ডাকতে লাগল। কুকুরের ছটফটানি দেখে যুবরাজের হাসি যেন আর ধরে না। কুকুরটির নেক বেল্ট শক্ত হাতে খামচে ধরে যুবরাজ হিসহিসিয়ে বলে উঠল, এখানে থাকা ঠিক হবে না আমাদের, চল আমার সাথে। এখানে বাতাসে লাশের গন্ধ ভেসে বেড়াচ্ছে। এই গন্ধ তোর আর আমার দুজনের জন্যই ক্ষতিকর। এই গন্ধ তোকে ক্ষুধার্ত করে তুলছে আর আমাকে শিকার খুঁজতে পাগল করে তুলছে। রেজওয়ান চৌধুরীর সামনে সোফার উপর দুই পা তুলে বাবু হয়ে বসে আছে রায়াফ। সমানে সে আঙ্গুল কামড়ে চলেছে আর রেজওয়ান চৌধুরীর দিকে অপরাধীর দৃষ্টি দিচ্ছে। এভাবেই কিছু সময় পেরিয়ে যাবার পর রেজওয়ান চৌধুরী শুধালেন, গোপনেও কি একটি বার তোমার বেঁচে থাকার খবর আমাদের পৌঁছাতে পারলে না? তোমাকে হারিয়ে কি অবস্থায় আমরা দিন যাপন করছি সেটাও জানার চেষ্টা করলে না? আহ, ছেলেটাকে এভাবে বকছো কেন? জানায়নি মানে অবশ্যই কোনো কারণ ছিল, তাই না?
সকাল সকাল তাকে সামনে বসিয়ে জেরা জেরা না করলে তোমার পেটের ভাত হজম হচ্ছে না নাকি? কঠিন কণ্ঠে কথাগুলো বলে মিসেস তনুজা রায়াফের সামনে জুসের গ্লাস মেলে ধরলেন। নে বাবা, জুস খা। তোর বাবার মাথা দিনে দিনে একদম নষ্ট হয়ে গিয়েছে। ওসব কথা কানে তুলিস না। বাবা প্লিজ, দাদা ভাইকে এত জেরা করো না। সময় সুযোগ বুঝে সব জানা যাবে। দাদা ভাই ভালো আছে, সুস্থ আছে, এই অনেক। এত প্রশ্ন করে সবকিছু ঘোলা করার কি দরকার বলো? সকালের নাস্তা চিবুতে চিবুতে কথাটি বলে রাজ্য পুনরায় খাবারে মনোযোগ দিল। জুসের গ্লাস হাতে নিয়ে রায়াফ এক চুমুক খেয়ে চোখ বন্ধ করে পুনরায় খোলে রেজওয়ান চৌধুরীর দিকে দৃষ্টি নিবদ্ধ করল। এরপর ধীর কণ্ঠে বলতে লাগল, আমি একজনের ব্যক্তিগত লাইফে ঢুকে পড়েছিলাম বাবা। আর ঢুকে পড়ার জন্য আমার বিন্দুমাত্র অনুশোচনা নেই। আজকে তার জন্যই আমি তোমাদের সামনে। ডক্টর ইউভি না থাকলে তোমরা তোমাদের ছেলের মৃত্যুর খবর পর্যন্ত পেতে না। সামনে থেকে দেখা তো দূর, সময় এলে আমি নিজেই সব খোলাসা করব। আজ আমাকে যেতে হবে। মাঝে মধ্যে আমি এসে দেখা করে যাব। অনুরোধ থাকবে, কারো কাছে আমার বেঁচে থাকার কথা প্রকাশ করবে না প্লিজ। নিজের সন্তানকে নিজের বাড়িতে রাখতে পারবো না, কারো কাছে তার বেঁচে থাকার কথা শেয়ার করতে পারবো না, এ কেমন রীতি? তুমি কি কোথাও কোনো অন্যায়ের সাথে জড়িত রেহান? বেশ উত্তেজিত ভঙ্গিতে কথাটি বলে সোফা থেকে উঠে দাঁড়ালেন রেজওয়ান চৌধুরী। রায়াফ বসা থেকে উঠে ভদ্রলোকের সামনে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে উঠল, আমি জেনে বুঝে কখনো কোনো অন্যায় করিনি বাবা। আমি আমার আগে তোমাদের সেফটির কথা চিন্তা করছি। কারণ তোমার বন্ধু সুবহান শেখের একমাত্র ছেলে আমাকে পৃথিবীর সবচাইতে কঠিন শাস্তিতে খুন করতে চেয়েছিল বাবা। রায়াফের মুখের এমন ভয়ঙ্কর কথায় রেজওয়ান চৌধুরী বিস্ফারিত নয়নে রায়াফের দিকে তাকিয়ে রইলেন, সেই সাথে রাজ্য আর তনুজা থরথর করে কেঁপে উঠল। খাওয়া থামিয়ে রাজ্য টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, কি এসব তুই কি বলছিস বাবা? তোর বাবা তো আরও ওই ছেলের সাথে রাজ্যের বিয়ের কথা ভাবছে। আমি সব জানি মা। সে একটা সাইকো ক্রিমিনাল। সে রাজ্যকে বিয়ে করে কখনো সুখের সংসার পাতবে না। রাজ্যকে চূড়ান্ত শাস্তি দিয়ে দিয়ে সে সুখ উপভোগ করবে। কারণ মানুষের আহাজারি আর কান্নায় তার সুখ লুকায়িত। সে মানসিকভাবে অসুস্থ। তোমাকে আমি বলেছিলাম না মা, ওই লোকের চোখের চাহনি বড্ড অদ্ভুত। কিছু তো একটা অবশ্যই আছে, কিন্তু সেটা কি? আমাকে খুঁজে বের করতেই হবে। সকলের কথা বলার মাঝামাঝি সময়ে কলিং বেল বেজে উঠল বিকট শব্দে। সেই শব্দে ভীত হয়ে রায়াফকে খামচে ধরলেন তনুজা। এরপর চোখ চাওয়াচাওয়ি করে নিজের অসাড় হয়ে আসা শরীরকে কোনোমতে টেনে হিচড়ে দরজার সামনে এসে দাঁড়ালেন তনুজা। কম্পনরত হাতে দরজা খুলে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কে এসেছে তনু? মাঝবয়সী রেজওয়ান প্রশ্নখানি করে আগত ব্যক্তির চেহারা দেখতে দরজায় দৃষ্টি নিবদ্ধ করলেন। কিন্তু তনুজার পক্ষ থেকে কোনো উত্তর এলো না। তনুজাকে পাশ কাটিয়ে হাস্যজল মুখে লম্বা লম্বা পা ফেলে প্যান্টের পকেটে দুই হাত গুজে রেজওয়ান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো আগত ব্যক্তি। আমি আঙ্কেল, আপনার মেয়ের হবু জামাই ডক্টর শেরহাম ফাইয়াজ। শেরহামকে দেখে বাড়ির প্রত্যেক সদস্য আতঙ্কে ভরশূন্য হয়ে দাঁড়িয়ে রইল। প্রত্যেকের পাংশু মুখের দিকে তাকিয়ে শেরহাম বলে উঠল, আমি কি ভুল টাইমে এসে আপনাদের বিরক্ত করলাম? কারো পক্ষ থেকে যখন কোনো উত্তর এলো না তখন শেরহামের নজর গেল রায়াফের দিকে। রায়াফকে দেখে তার চিনতে একটুও বেগ পোহাতে হলো না। রায়াফকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে মুখে মায়াবী হাসি ঝুলিয়ে শেরহাম নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, হেই ডুড, অনেক দিন পর দেখা। সেই যে এয়ারপোর্টে দেখেছিলাম। তা এখানে কি করছো তুমি? আর তোমার সেই ট্যাটুওয়ালা হাঙ্ক কোথায়? আমি এখানে ডক্টর ফাইয়াজ, সরি, মামাতো ভাই। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 34। সারিকা হোসাইন। চলছে আশ্বিন মাসের মাঝামাঝি সময়। প্রকৃতি ক্ষণে ক্ষণে তার রূপ বদল করে চলেছে। এই তীব্র অস্বস্তিকর রোদ আর গরম তো এই বৃষ্টি। প্রকৃতির এই রূপ বদলের সাথে সাথে মানুষের মন মেজাজেরও যখন তখন পরিবর্তন ঘটেছে। রোদের তেজের সাথে পাল্লা দিয়ে রাগের পারদ তরতর করে বাড়তে থাকছে, আবার মেঘ বৃষ্টির শীতলতায় ধীরে ধীরে মনে ফুরফুরে হাওয়া বইছে। শেরহাম যখন রেজওয়ান চৌধুরীর বাড়ির প্রধান ফটকে এসে দাঁড়ায় তখন আকাশে ঝকঝকে রোদ আর প্রখর তার তেজ। কিন্তু যুবরাজ আসার সাথে সাথেই তেজি রোদ মেঘের তলে লুকিয়ে বৃষ্টির সৃষ্টি করার ফন্দি এঁটেছে। শুধু কি তাই, গুড় গুড় শব্দে থেকে থেকে মেঘের গর্জনে চারপাশ ভারী করে তুলছে।
রায়াফের সাথে কথা বলার মাঝখানে পরিচিত কণ্ঠস্বর পেয়ে শেরহাম ঘাড় ঘুরিয়ে দরজায় দৃষ্টি ফেলতেই মুখে ফিচেল হাসি ঝুলানো যুবরাজকে দরজার চৌকাঠে দুই হাতে ভর দিয়ে সামান্য ঝুঁকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল। আকস্মিক যুবরাজের এমন হাসিখুশি চেহারা দেখেই শেরহামের মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিতে রক্ত ছলকে উঠেল। তবুও সকলের সামনে নিজের হিংস্রতা প্রকাশ না করে দাঁতে দাঁত চেপে সমস্ত রাগ গিলে নিল মুহূর্তেই। যুবরাজকে দেখতে পেয়ে রায়াফের বুকের উপর চাপা দেয়া পাথরটা যেন নিমিষেই সরে গেল। কিছুক্ষণ আগেও যেই শ্বাসটা থমকে গিয়েছিল নিমিষেই সেটা সচল হল। ঠান্ডা অবহায়াতেও তার চিবুক বেয়ে দরদর করে ঘাম গড়িয়ে পড়তে লাগলো সমানে। রায়াফের এমন বিধ্বস্ত অবস্থা দেখে যুবরাজ স্মিত হাসল। এরপর নিজের পকেট থেকে একটা রুমাল বের করে রায়াফের চিবুক থেকে আলতো হাতে ট্যাপ ট্যাপ করে ঘামগুলো মুছে বলে উঠল, এত ভয় পেলে চলে সালার সাহেব? ভয়গুলো সব আমার উপর ছেড়ে দিয়ে একটু রিল্যাক্স তো থাকতে পারিস নাকি? যুবরাজ আর রায়াফের এমন অদ্ভুত আচরণ কারোরই বোধগম্য হচ্ছে না। এখানে রাজ্য পুরোপুরি নির্বাক হয়ে মিসেস তনুজার হাত চেপে দাঁড়িয়ে রয়েছে। রেজওয়ান চৌধুরী শেরহামের আগমন সম্পর্কে অবগত, কিন্তু এই অদ্ভুত ছেলের আগমনের উৎস কি? মিসেস তনুজা বহু কষ্টে নিজের গলার আওয়াজ বের করে নিভু নিভু কণ্ঠে শুধালেন, তোমাকে তো চিনতে পারলাম না বাবা। মিসেস তনুজার প্রশ্নে যুবরাজ ভড়কে না গিয়ে প্যান্টের পকেটে দুই হাত গুজে খানিক মেপে হাসল। এরপর তনুজার সামনে এগিয়ে এসে ভারী কণ্ঠে সকলের উদ্দেশ্যে বলে উঠল, আমি আপনাদের মেয়েকে ভালোবাসি, শুধু আমিই নই, সেও আমাকে ভালোবাসে। আর আপনাদের মেয়ের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আমি। রাজ্য আমার না হলে আর কারো হতে পারবে না। সাফ সাফ কথা বলতে আমি খুব পছন্দ করি। এক প্রকার নির্লজ্জ ও ভাবতে পারেন। তাতে আমার কিচ্ছুটি যায় আসে না। কিন্তু রাজ্যই আমার বউ হবে এটাই শেষ কথা। সেই ছোট থেকে দেখে দেখে রাখছি। সার বিষ পানি দিয়ে গাছ বড় করেছি আমি, আর ফল অন্য কেউ খেয়ে চলে যাবে তা কি করে হতে দেই বলুন? যুবরাজের এমন অবলীলায় রাজ্য সম্পর্কে বলা কথায় শেরহামের যেন গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বহুক্ষণ ধরে নিজের নিয়ন্ত্রণ রাখা ক্রোধ লাগামহীন হল। অধৈর্য শেরহাম শক্ত হাতের মুষ্টিতে যুবরাজের দিকে এক ঘুষি উঁচিয়ে বলে উঠল, এটা তোর ভাবি হবে বাস্টার্ড। শেরহামের উন্মাদনা অবস্থায় যুবরাজ ক্রুর হেসে সাইডে সরে যেতেই সেই ঘুষি গিয়ে পাশের দেয়ালে লাগল। ঘুষির পাউন্ড এতই শক্তিশালী ছিল যে ওয়াল থেকে কিছুটা চটচটে সিমেন্ট রং সমেত উঠে গেল। এটা দেখে রেজওয়ান চৌধুরী আর মিসেস তনুজা ভয়ে সামান্য কেঁপে উঠল। তারা দুজনেই রায়াফের দিকে তাকিয়ে আসল ঘটনা বুঝার চেষ্টা করলেন। রায়াফ চোখের ইশারা দিতেই রাজ্যকে নিয়ে মিসেস তনুজা এবং রেজওয়ান চৌধুরী দুতলার সিঁড়ি ধরে উপরে উঠে গেলেন। এদিকে শক্ত দেয়ালে চোট পেয়ে শেরহামের হাত ফেটে ঝোড়ো করে উষ্ণ তরল ধারা প্রবাহিত হতে লাগল। সেটা দেখে যুবরাজ হো হো শব্দ তুলে হেসে বলে উঠল, তোর হবু বউয়ের সর্বাঙ্গে আমার উষ্ণ স্পর্শ জড়িয়ে আছে মামাতো ভাই। আমার এটো করা খাবার খেতে তোর রুচিতে বাঁধবে না? যুবরাজের এমন কথায় শেরহাম হিংস্র ক্ষিপ্ত বাঘের ন্যায় গর্জে উঠল। রাগে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। যুবরাজকে আক্রমণ করার উদ্দেশ্যে সমানে ফুসফুস করে শ্বাস নিতে লাগল। কিন্তু সেসবে পাত্তা না দিয়ে যুবরাজ পুনরায় বলে উঠল, ম্যাগান আমার কেউ ছিল না, তবুও তুই তাকে মেরেছিস, কিন্তু রাজ্য আমার দীর্ঘ বছরের ভালোবাসা, তাকে তুই ছুঁয়েও দেখতে পারিসনি। কত বড় ব্যর্থতা এটা তোর একবার ভেবে দেখেছিস? বলেই পুনরায় যুবরাজ প্রচণ্ড খুশিতে ফেটে পড়ল। যুবরাজের এহেন দুধর্ষ সাহসিকতায় শেরহাম টেবিলের উপর থাকা ফলের ঝুড়ি থেকে একটা চাকু নিয়ে যুবরাজের দিকে তেড়ে গেল। শেরহামের এমন বোকামি দেখে যুবরাজ মুখে ক্রূর হাসি ঝুলিয়ে শেরহামকে পাল্টা আক্রমণ করে বসল। শেরহাম কিছু বুঝে ওঠার আগেই থাবার ন্যায় শক্ত হাতমুষ্টি পাকিয়ে একের পর এক ঘুষি বসিয়ে দিল শেরহামের মুখ বরাবর। মুহূর্তেই শেরহামের ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল। তবুও শেরহাম দমার পাত্র নয়। সেও সুযোগ বুঝে যুবরাজকে চাকু দিয়ে গভীর এক পোঁচ বসিয়ে দিল। এতে যুবরাজের রাগ সপ্তম আকাশে ছুঁল। কায়দা করে শেরহামের সামনের চুলগুলো মুঠ পাকিয়ে ধরে গম্ভীর ভারী কণ্ঠে হিসহিসিয়ে বলে উঠল, তোকে আমি এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেব না মামাতো ভাই। তোকে টর্চার করে তোর বাপকে এখানে আনবো আমি। তোর সাথে আমার খেলা পড়ে হবে। আগে তোর বাপের কোরবানিটা করে নেই। তুই কি ভেবেছিস আমার হেল থেকে পালিয়ে আমাকে ডজ দিয়েছিস? আরে পাগল মামাতো ভাই, আমি নিজেই তোকে পালানোর সুযোগ দিয়েছি। যেদিন আমি সদিচ্ছায় তোকে বন্দি করব সেদিন আর নিস্তার পাবি না। কথাগুলো বলেই শেরহামের মাথা থেকে এক মুঠ চুল তুলে এনে ফু দিয়ে হাওয়ায় উড়িয়ে দিল যুবরাজ।
যুবরাজের থেকে এমন নাস্তানাবুদ হয়ে সমানে নিজের মাথায় নিজেই আঘাত করতে লাগলো শেরহাম। এরপর পাগলের মতো বলতে লাগলো, আমি তোকে ছাড়ব না যুবরাজ, আমি কখনো তোকে ছাড়ব না। রাজ্য আমার হবে। তোর থেকে রাজ্যকে ছিনিয়ে নিয়ে আমি তোকে আবারও নারকীয় কষ্ট দেব। আমাকে চিনতে তুই বড্ড ভুল করেছিস। তুই আবারও সারা জীবন পস্তাবি। তোর ক্যারিয়ারের মতো তোর লাইফও আমি একদম ফিনিশড করে দেব দেখিস। শেরহামকে কথাগুলো শেষ করতে না দিয়েই পুনরায় নিজের থাবাযুক্ত হাত দিয়ে সজোরে শেরহামের গলা চেপে ধরল যুবরাজ। এরই মাঝে দ্রুত পদে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো রাজ্য। শেরহাম আর যুবরাজের এমন ধস্তাধস্তি দেখে তার চোখ কপালে উঠে গেল। পুরো ড্রয়িং রুমের এলোমেলো অবস্থা, সেই সাথে সাথে মেঝে জুড়ে রক্তিম পদার্থের হুটোপুটি। রাজ্যকে দেখতে পেয়ে শেরহাম নিজেকে যুবরাজের হাত থেকে ছড়ানোর বেশ চেষ্টা চালালো। কিন্তু অসুর সম যুবরাজের সাথে না পেরে বহু কষ্টে ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠল, প্লিজ সেভ মি, হি ইজ এ কিলার। আই হ্যাভ প্রুফ। যুবরাজের এমন ক্রোধিত চেহারা রাজ্য এর আগে কখনো দেখেনি। যুবরাজকে আজকে পুরোটাই অন্য ধাঁচের মানুষ মনে হচ্ছে রাজ্যের কাছে। রাজ্য যুবরাজের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগল, এ কোন যুবরাজকে দেখছি আমি? আমি কি এই যুবরাজকেই ভালোবেসেছিলাম? এতটা হিংস্র কবে কবে হয়েছে সে? শেরহামের দম যখন প্রায় নিভু নিভু তখন রায়াফ এগিয়ে এসে যুবরাজের হাত খামচে ধরে বলে উঠল, মরে যাবে, প্লিজ ছেড়ে দে। যুবরাজ রায়াফের হাত ঝটকা দিয়ে সরিয়ে গর্জে উঠল, তোকে ছেড়েছিল? শেরহামের জিভ যখন অনেকখানি বেরিয়ে এলো তখনই শেরহামের গলা ছেড়ে দিয়ে মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে দিল যুবরাজ। ধাক্কার টাল সামলাতে না পেরে হাঁটু মুড়ে ফ্লোরে বসে গেল শেরহাম, সেই সাথে অনবরত জোরে জোরে কাশতে লাগল। সেই অবস্থাতেই যুবরাজ শেরহামের সামনে হাঁটু গেড়ে বসে রায়াফের দিকে আঙ্গুল তাক করে শুধালো, ওকে জানিস? শেরহাম কাশির চোটে কথাই বলতে পারছে না। শেরহাম কথা না বলাতে যুবরাজের রাগ আরও বেড়ে গেল। পুনরায় গর্জে উঠে একই প্রশ্ন করতেই রায়াফ রাজ্য দুজনেই কেঁপে উঠল। যুবরাজের প্রশ্নের উত্তরে শেরহাম কিঞ্চিত মাথা নাড়িয়ে বুঝালো রায়াফকে তা সে জানে না। যুবরাজ শেরহামের হাত মোচড়ে ধরে বলে উঠল, ডক্টর রেহান চৌধুরী, যাকে তুই প্রাণে বাঁচিয়ে রেখে চরম বোকামি করেছিস। যুবরাজের মুখে রেহানের নাম শুনে বিস্ফারিত নেত্রে রায়াফের দিকে তাকালো শেরহাম। লম্বা চওড়া সুদর্শন রায়াফের দিকে অবিশ্বাস্য নজরে কিছুক্ষণ তাকিয়ে বলে উঠল, তোদের দুজনকে আমি আবার শেষ করব যুবরাজ শাহির, এবার আর বাঁচতে পারবি না। সাথে সাথেই যুবরাজ শেরহামের কলার চেপে ধরে দাঁড় করিয়ে টেনে হিচড়ে বাড়ির বাইরে বের করে এনে শক্ত গলায় বলে উঠল, আর কিচ্ছুটি করতে পারবি না তুই। আর আমি যে তোকে এভাবে মেরেছি এটা তোর বুড়ো শয়তান বাপকে বলে দিস। এটাও বলবি ওই বুড়োর শীতল রক্ত খাওয়ার জন্য আমি অনেক পিপাসিত। দুজন সমবয়সী যুবকের পাল্টাপাল্টি আক্রমণে কখন মেঘ ফুঁড়ে বৃষ্টি পতিত হয়েছে ধরণীতে এটার খবর কেউ রাখেনি। বাহিরে ভারী বর্ষণ ঝড়ে যাচ্ছে বিরামহীনভাবে। সেই সাথে বিকট বজ্রপাত। এমন অবস্থায় শেরহামকে ঘাড় ধাক্কা দিয়ে বৃষ্টিতে নামিয়ে দিল যুবরাজ। শেরহাম যখন বৃষ্টিতে ভিজে যুবরাজের দিকে আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে যাচ্ছিল সেই সময় রায়াফ এসে যুবরাজকে ভেতরে টেনে নিয়ে ধাম করে দরজা লাগিয়ে দিল। রেজওয়ান চৌধুরীর ড্রয়িং রুমে শান্ত হয়ে বাড়ির প্রত্যেক সদস্য সমেত যুবরাজ পায়ের উপর পা তুলে বসে আছে। রায়াফ তার মেডিকেল কলেজ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা একে একে সবিস্তারে সকলকে খুলে বলে দম ফেলল। চিন্তিত বিরস মুখে রেজওয়ান চৌধুরী নানান ভাবনা ভেবে চলেছেন আর মিসেস তনুজা আঁচলে মুখ গুজে কেঁদে চলেছেন। রাজ্য কাকে কিভাবে সান্ত্বনা দেবে সেটাই যেন ভেবে পেল না। সকলেই যখন নীরবতা পালনে ব্যস্ত ঠিক সেই সময় সমস্ত নীরবতা ভঙ্গ করল যুবরাজ। আপনাদের কারো কোনো অমত না থাকলে আমি আজই রাজ্যকে বিয়ে করতে চাই, শেরহামকে একদম ভরসা নেই। নিজের স্বার্থ হাসিলের জন্য পৃথিবীর যেকোনো নিকৃষ্ট কাজ করতে সে এক সেকেন্ডের জন্যও দ্বিধান্বিত হবে না। রেজওয়ান চৌধুরী সমানে কপালে স্লাইড করে আসন্ন পরিস্থিতি ভাবতে লাগলেন। মিসেস তনুজা নিরুপায় হয়ে সোফায় হেলান দিয়ে দুই চোখ বন্ধ করে বসে রইলেন। রাজ্য কিছু বলবে কি বলবে না সেই ভাবনায় মত্ত হল। বাবা যুবরাজ খুব ভালো ছেলে, আর মানুষ হিসেবেও অমায়িক। আজ এই যুবরাজের জন্যই তোমরা তোমাদের ছেলেকে নতুন করে ফিরে পেয়েছ। রাজ্যের খেয়াল যুবরাজ খুব ভালোভাবে রাখতে পারবে। আমরা একটা ট্র্যাপে পড়ে গেছি বাবা। শেরহাম হিংস্র থাবা মেলার আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে। কথাগুলো বলে রেহান রেজওয়ান চৌধুরীর দিকে দৃষ্টি নিবদ্ধ করল।
কিয়তক্ষণ বাদে মিসেস তনুজা ধীর কণ্ঠে বলে উঠল, রেহানের বাবা, কিসের এত ভাবনায় মগ্ন হয়েছ তুমি? ওই ছেলেকে প্রথম থেকেই আমাদের ভালো লাগেনি। ওর চোখের দৃষ্টি কত অদ্ভুত। এই ছেলের থেকে রাজ্যকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। আর যুবরাজকে আমার বেশ পছন্দ হয়েছে। আমরা সবাই রাজি। স্ত্রীর কথা শুনে হুঁশে ফিরলেন রেজওয়ান চৌধুরী। যুবরাজের দিকে দৃষ্টি মেলে চিন্তিত কণ্ঠে বলে উঠল, আজ রাতেই বিয়ে, তোমার বাবা মায়ের সাথে আমাদের যোগাযোগ করবার ব্যবস্থা করো। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব ৩৫। সারিকা হোসাইন। মেঘমেদুর দিন সাথে শিরশিরে সমীরণ সবকিছু মিলিয়ে এক রোমাঞ্চকর পরিবেশ। আকাশে বিরাজমান হালকা কালচে রঙা মেঘ সকাল বেলায় সূর্যকে লুকিয়ে ফেলেছে, এখনও বের হতে দেয়নি। তাই ঘড়ি দেখা ব্যতীত সঠিক সময় অনুমান করা বেশ কষ্টকর। অল্প সময় বাদেই ঝিরিঝিরি বৃষ্টি ঝরে পড়ার পরেই আবার সামান্য আলোর ঝলক দৃষ্টিগত হচ্ছে। রেজওয়ান চৌধুরীর বিশাল ড্রয়িং রুমে বিরস মুখে মাথা নিচু করে বসে আছেন সাদাফ শাহির। মুখে তার কোনো কথা নেই, শুধু ভেবে চলেছেন আসন্ন বিপদ নিয়ে। এদিকে সামিনা উৎসুক হয়ে বারবার ফিসফিস করে মিসেস তনুজার সাথে এটা সেটা নিয়ে কথা বলছেন। নিস্তব্ধ পরিবেশে তাদের ফিসফিসানি কথাবার্তা যেন বিশাল কোলাহল ঠেকেছে দুই ভদ্রলোকের কাছে। কিন্তু রেহান আর যুবরাজ দুজনেই নির্বিকার। তারা তাদের ধ্যানে ব্যস্ত। এখানে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না। কিন্তু এক কোণে বসে বসে রাজ্য সমানে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে। তার কাছে সাদাফ শাহিরকে সুবিধার মনে হচ্ছে না। টিভিতে বিভিন্ন সাক্ষাৎকারে তাকে দেখা গিয়েছে খুব রিজার্ভ ভাবে থাকতে। যুবরাজের থেকেও জেনেছে ভদ্রলোক খুবই রাগী। এখন যদি উনি বিয়েতে অমত করেন তখন কি হবে? আমাকে কি শেরহামের গলায় ঝুলে পড়তে হবে? ওহ নো, আই উইল ডাই। এক নাগারে বৃদ্ধাঙ্গুলি কামড়ে নানান ভাবনা ভেবে চলেছে রাজ্য। এদিকে যুবরাজের কোনো হেলদোল না দেখে রাজ্যের মাথায় দপ দপ করে আগুন জ্বলে উঠল। দেখো কেমন ফাজিলের মতো বসে বসে দাঁত কেলাচ্ছে। মনে হচ্ছে সব চিন্তা আমার, তার কোনো ভাবান্তরই নেই। ব্যাটা বজ্জাত। দেব নাকি বুক বরাবর একটা শুট করে? আবার পরক্ষণেই মাথা নাড়িয়ে মনে মনে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, ছি ছি, কি ভাবছি আমি এসব? এমন পরিস্থিতি কখনো না হোক আমাদের। আমার বন্দুক কখনো যেন যুবরাজের দিকে না উঠে। অবশেষে সাদাফ শাহির মুখ খুললেন, খুব মেপে মেপে সামান্য কিছু কথাই তিনি বললেন। আর সেই কথাগুলো শুনে সকলেই নড়েচড়ে উঠলেন। আমার ছেলের বিয়ে নিয়ে আমার সেরকম কিছু বলার নেই চৌধুরী সাহেব। ওর মায়ের মৃত্যুর পর আমি সেভাবে ওকে কিছুই দিতে পারিনি। আর যুবরাজ কখনো কিছুর জন্য জেদও করেনি। কিন্তু আপনার মেয়েকে বিয়ে করবে বলে গতকাল সন্ধ্যায় ছোট বাচ্চাদের মতো খুব জেদ করেছে আমার ছেলেটা। ছেলে আমার কাছে একটা জিনিস চেয়েছে আর আমি দেব না, এটা কিছুতেই হতে পারে না। কিন্তু একমাত্র ছেলে হিসেবে ওর বিয়ে নিয়ে আমার অনেক ফ্যান্টাসি ছিল। হয়তো এইটুকু বেলার মধ্যে সেসব আমি কমপ্লিট করতে পারবো না। কিন্তু কিছু অপূর্ণ রাখব না মিস্টার চৌধুরী। রেজওয়ান চৌধুরী সামান্য গলা খাকরি দিয়ে আহত স্বরে বলে উঠলেন, কি বা করার আছে বলুন? খাল কেটে কুমির এনেছি, এখন সেই কুমির আমাদের সবাইকে ভক্ষণ করতে চাচ্ছে। যদি ঘূর্ণাক্ষরেও টের পেতাম এরা বাপ ছেলে এমন ধুরন্ধর, তাহলে এভাবে বাপ হিসেবে নিজের মেয়েকে জলাঞ্জলি দিতাম না। ছেলেটা একদম হাত ধুয়ে মেয়েটার পিছনে লেগেছে। সকাল বিকাল বাড়িতে এসে বিয়ের জন্য তাগাদা দিয়ে চলেছে। সাদাফ শাহির পুরো ঘটনাই জানেন, তাই বেশি কিছু না ঘাটিয়ে ধীর কণ্ঠে বললেন, ওরা দুজন মিলে আমার ছেলেটার লাইফটাই হেল করে দিয়েছে। মামা হয়ে ভাগ্নের পিছনে এভাবে লেগে থাকবে সেটাই তো আমার কল্পনার বাহিরে। আপনি কোন চিন্তা করবেন না। শেরহাম যাতে আপনাদের কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা আমার ছেলে অবশ্যই করবে। শুধু একটু সময় দিয়ে ভরসা আর বিশ্বাস রাখুন যুবরাজের উপর। রেজওয়ান চৌধুরী আর সাদাফ শাহিরের আলোচনার মাঝে হঠাৎই সামিনা তাগাদা দিয়ে বলে উঠলেন, ভাইজান, দুপুর গড়াতে চলল, বিয়ের কেনাকাটা, এরেঞ্জমেন্ট সব বাকি পড়ে আছে। কখন কি হবে? সাদাফ শাহির সামান্য হেসে বলে উঠলেন, তোর ছেলে সকল প্রস্তুতি নিয়ে তবেই মাঠে নেমেছে। তোর কিছুই ভাবতে হবে না। সময় মতো সবকিছুরই ব্যবস্থা হয়ে যাবে দেখবি। সাদাফ শাহিরের এমন অদ্ভুত কথা শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যুবরাজের দিকে বিস্ফারিত নেত্রে তাকালো রাজ্য। মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। সুযোগ বুঝে যুবরাজ বাঁকা হেসে চোখ টিপে জানান দিল, আজ তোমার খবর আছে। যুবরাজের এমন আচরণে লজ্জার শিহরণ বয়ে গেল রাজ্যের সর্বাঙ্গে।
রক্তিম আভায় ছেয়ে গেল পুরো গাল আর নাকের ডগা। না চাইতেও বারবার ঠোঁটের কোণে হাসির ঝিলিক চলে আসছে। তাই নিজেকে এমন পরিস্থিতি থেকে বাঁচাতে চুপি চুপি নিজের কক্ষে এসে দরজা লাগিয়ে দুই হাতের আজলায় মুখ লুকিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল রাজ্য। নিজের অন্ধকার ঘুটঘুটে কক্ষে পাগলের মতো সমান তালে পায়চারি করে চলেছে শেরহাম, আর থেকে থেকে ওয়ালের সাথে নিজের মাথা নিজেই বাড়ি মারছে। কানের কাছে বারবার যুবরাজের বলা কথাগুলোকে যেন চিৎকার করে বলে যাচ্ছে সমানে, তুই কাপুরুষ, তুই ব্যর্থ শেরহাম ফাইয়াজ। তুই রাজ্যকে ছুঁয়েও দেখতে পারলি না, আর যুবরাজ মেয়েটাকে আজ রাতে পুরো দমে ভোগ দখল দেবে। ইউ আর এ লুজার শেরহাম ফাইয়াজ, ইউ আর এ লুজার। দুই হাতে কান চেপে ধরে সজোরে গর্জে উঠছে শেরহাম। তবুও কানের কাছে থেকে কথাগুলো সরছে না। উপায়ন্তর না পেয়ে দেয়ালে মাথা দিয়ে জোরে জোরে আঘাত করতে করতে এক পর্যায়ে নিজের মাথায় ফাটিয়ে ফেলল সে। কপাল গড়িয়ে নাকের ডগা বেয়ে ঠোঁটের কাছে এসে বিলীন হল সেই রঞ্জন তরল। সেসবে শেরহামের ভ্রুক্ষেপ নেই। সে শুধু যুবরাজকে কিভাবে শেষ করবে সেই ভাবনা ভাবতে লাগল। এক পর্যায়ে নিজের ফোন বের করে সুবহান শেখের নম্বরে ডায়াল করে ফোন কানে তুলল শেরহাম। বার কয়েক রিং হয়ে ফোন কেটে গেল। রাগে শেরহাম তার বোধ শক্তি হারাল। সে একের পর এক কল করতেই থাকল। অবশেষে ওপাশ থেকে সুমিষ্ট স্বরে উত্তর এলো, সুইচ অফ। সবকিছু যখন সহ্যের বাহিরে চলে গেল ঠিক সেই মুহূর্তে সুবহান শেখকে অকথ্য গালিগালাজ করে শেরহাম চলে গেল ড্রিঙ্কস কর্নারে। ড্রিঙ্কস কর্নার থেকে কোকেইন পাউডার, কটন ফিল্টার সিরিঞ্জ আর মিনারেল ওয়াটারের বোতল নিয়ে চেয়ার টেবিল নিয়ে বসে গেল সে। এরপর নিজের শরীরে ড্রাগস ইনজেক্ট করে উদ্ভ্রান্তের ন্যায় উঠে দাঁড়ালো এবং এলোমেলো পায়ে বিছানায় শুয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই শেরহাম তার পরিচিত জগতে চলে গেল এবং অস্ফুট স্বরে কি যেন বিড় করতে করতে মুহূর্তেই তলিয়ে গেল গভীর ঘুমে। রেজওয়ান চৌধুরীর বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেরকম কোনো নিকট আত্মীয় না থাকায় রাজ্যের কিছু বন্ধু আর কলিগকে নিমন্ত্রণ করা হয়েছে শুধু। বরযাত্রী হিসেবে আছেন সাদাফ শাহিরের অফিসের সেক্রেটারি আর কয়েকজন ব্যবসায়িক বন্ধু। দুপুরের পর থেকে রেহান খুবই ব্যস্ত হয়ে পড়েছে, একমাত্র বোনের বিয়ে বলে কথা। রাজ্যের মেসেজ পেয়ে এনি দুপুরের পরপরই এসে পড়েছে। কিন্তু এই 5.5 ঘন্টায় এক মুহূর্তের জন্যও রেহানের দেখা পায়নি সে। এতে অবশ্য মন আকাশে বিষাদের মেঘেরা উড়াউড়ি করেছে। কিন্তু এনি তা কাউকে বুঝতে দেয়নি। পার্লার থেকে কয়েকজন মেয়ে এসে রাজ্যকে সাজাতে বসে গেল। এনি এসেই রাজ্যের 2 হাত ভরে মেহেন্দির নিখুঁত ডিজাইনে আলপনা এঁকে দিয়েছে। সুন্দর করে অভিনব কায়দায় 2 হাতের তালুতে যুবরাজের নামখানা লিখতে মোটেও ভুল করেনি সে। নাম লিখা নিয়েও বন্ধু মহলের কত হাসি তামাশা। বহুত দিন বাদে বেনজির আশফিকেও আজকে অনেক খুশি লাগছে। নিজের হাতে দায়িত্ব নিয়ে সব কিছুর খেয়াল রাখছেন তিনি। আজকে মোটেও তাকে কোনো খবিস রাগী বজ্জাত অফিসার মনে হচ্ছে না। মনে হচ্ছে সে রাজ্যের খুব কাছের কেউ। বেনজির আশফির হাসিখুশি ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রাজ্যের বুক ভেঙে কান্না এলো। সহসাই তার মনে হলো, দায়িত্ব বড় অদ্ভুত জিনিস। নিখুঁতভাবে এমন দায়িত্ব পালন করতে কজন পারে? আমি আপনার রেগে যাবার কারণ আজ বুঝতে পেরেছি স্যার। ভবিষ্যতে আমি আর কোনো কাজে হেয়ালিপনা করব না, প্রমিস। হঠাৎই হন্তদন্ত করে রেহান দৌড়ে এসে খবর জানালো বর আসছে। এই খবর পুরো বাড়ি ছড়িয়ে যেতেই রাজ্যের কানেও চলে এলো এনি মারফত। পার্লারের মেয়েটা তখন ব্লাশনের লাস্ট টাচ আপ করবে। বর আসার খবর শুনে ভয়ে রাজ্যের মুখ পাংশু ফ্যাকাশে হয়ে গেল। হঠাৎ অজানা আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে 2 চোখ ছলছল করে উঠল। রাজ্যের মনের ভয় এনি বুঝতে পারল। সে রাজ্যকে বুকে জড়িয়ে হাতের ইশারায় পার্লারের মেয়েগুলোকে রুমের বাইরে চলে যেতে নির্দেশ দিল। এনির নির্দেশ পেতেই মেয়েগুলো তাদের ব্যাগপত্র নিয়ে রুমে বাইরে বেরিয়ে যেতেই দরজা লক করে দিল এনি। ভয়ের কিছুই নেই, যুবরাজ বাড়ির বাইরে তার নিজস্ব লোক সেটিং দিয়ে রেখেছে। আর আমরা তো আছিই। তোর কি মনে হয় আমরা শুধু বিয়ে খেতে এসেছি? আজ তোদের পুরো পরিবারের সেফটির দায়িত্ব আমাদের। তুই ভয় না পেয়ে জাস্ট চিল কর। নিজের জীবন দিয়ে হলেও তোর ভাইকে আমি প্রোটেক্ট করব, প্রমিস। কথাগুলো শক্ত কণ্ঠে বলে রাজ্যকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে রিল্যাক্স করার চেষ্টা চালালো এনি। এনির দেয়া সাহসে রাজ্য কিছুটা স্বস্তি পেল। তবুও ভয় পুরোপুরি কাটল না তার। শেরহামকে একদম বিশ্বাস নেই। দাদাভাইকে পেলে এবার সে আর ছাড়বে না। আমরা দাদাভাইকে এবার হারালে আর বাঁচব না রে এনি। এনি রাজ্যের মাথায় হাত বুলিয়ে নম্র কণ্ঠে বলে উঠল, কিচ্ছু হবে না তার। তুই আমার উপর ভরসা রাখো।
তুই কি দাদাভাইকে ভালোবাসিস? রাজ্যের এহেন আকস্মিক প্রশ্নে ভড়কে গেল এনি। নিজের থেকে রাজ্যকে ছাড়িয়ে এদিক সেদিকে মুখ ঘুরিয়ে খুক খুক করে কাশতে লাগলো শুধু। আমি জানি তুই দাদাভাইকে ভালোবাসিস, আমার চোখে ফাঁকি দিতে তুই অক্ষম হয়েছিস এনি রহমান। রাজ্যের এমন জিজ্ঞাসাবাদে লজ্জায় রাঙ্গা হলো এনির শ্যামবর্ণের পাতলা গাল। রাজ্যের প্রশ্নের উত্তর কি দেবে সেটাই মস্তিষ্ক হাতড়ে খুঁজতে লাগল। অবশেষে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে অযথাই এটা সেটা ধরে নাড়াচাড়া করতে লাগল। আমার দাদা ভাইকে বিয়ে করবি? জানি না। আলবাত জানিস, বল বিয়ে করবি? যদি বলি হ্যাঁ করব তাহলে কি করবি? কি করব আবার বিয়ে দেব? আচ্ছা তাহলে তোর দাদা ভাইকে আমাকে দিয়ে দে, আমি তার সারা জীবনের খেয়াল রাখব। কখনো কষ্ট পেতে দেব না। ছোট বাচ্চার মতো বুকে ভেতর আগলে রাখব। দরজার এপাশ থেকে কেউ একজন সবগুলো কথা শুনে লজ্জায় মুচকি হেসে মাথা চুলকে নিজের কক্ষে চলে গেল। বরপক্ষ এসেছে আরও আধ ঘন্টা আগে। কাজী তার পেপারসগুলো রেডি করে যুবরাজের কাছে পাঠিয়ে দিলেন। কোনো প্রকার বাছবিচার ছাড়াই ঘোষঘস করে সিগনেচার দিয়ে সেই কাগজ কাজীর পিয়ের কাছে দিয়ে যুবরাজ বলে উঠল, তাড়াতাড়ি আমার বউয়ের সিগনেচারের ব্যবস্থা করুন। আবহাওয়ার অবস্থা বেশি ভালো না। আমি বউ নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। বহুদিন পর বিয়ে করতে আসছি। মনের অবস্থা বুঝেন না? কাজীর পিয়ে মনে মনে বলে উঠল। আচ্ছা নির্লজ্জ তো এই লোক, এভাবে এতগুলো মানুষের সামনে এভাবে কেউ কথা বলে? নির্লজ্জ আমি। নিজের বউ নিয়ে টানাটানি কোন সাধু পুরুষ সহ্য করবে বলুন দেখি? যুবরাজের এমন কথায় থতমত খেল কাজীর পিয়ে। যুবরাজের দিকে সন্দিহান দৃষ্টি মেলে দৌড়ে কাজীর কাছে চলে এলো। এসে কাজীর কানে কানে ফিসফিস করে বলে উঠল, আমার মনে হয় মেয়েটির বাবা মা মেয়েটিকে জোর করে কোনো পাগল ছাগলের হাতে তুলে দিচ্ছে। পান চিবুতে চিবুতে পানের পিক বাইরে ফেলে আঙুলের ডগা থেকে খানিক চুন জিহ্বার আগায় নিয়ে চশমার উপর দিয়ে পিয়ের দিকে তাকিয়ে ভারী কি ঝনঝন গলায় কাজী ধমকে উঠলেন, যাকে পাগল বলছো জানো সে কে? কাজীর পিয়ে চমকে উঠে মিনমিন করে বলে উঠল, কে স্যার? আমি নিজেও জানি না। বলেই কাজী তার কাজে মনোযোগ দিলেন। এদিকে কাজীর উত্তর শুনে রেগে আগুন লাল হয়ে কোমরে দুই হাত রেখে কাজীর দিকে ক্রূর দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল তার পিয়ে। কাবিনের পেপারে রাজ্য সিগনেচার দিয়েছে আরও অনেক আগেই। এখন শুধু বিয়ে পড়ানো বাকি। মিসেস তনুজা তজবিহ হাতে ফ্যাকাশে মুখে সমানে আল্লাহকে ডেকে চলেছেন, হে মাবুদ আমার ছেলে মেয়েকে ভালো রাখো। কোনো বিপদ তুমি আমার সন্তানদের উপর দিও না। বাবা মা হয়ে সন্তানের এমন দুর্ভোগ সহ্য করার ক্ষমতা যে নেই গো মাবুদ। তনুজার হুঁশ ফিরল সকলের হৈহুল্লোড়ে। রাজ্যের বন্ধুরা নাচ গান করতে করতে একটা টকটকে লাল রঙা শামিয়ানার নিচে খুব যত্নের সাহায্যে রাজ্যকে নিয়ে নিচে নেমে আসছে। মুহূর্তেই বউ এসেছে বলে পুরো ড্রয়িং রুম অস্থির হয়ে উঠল। বউ এসেছে শুনে যুবরাজের টনক নড়ল। ঘাড় ঘুরিয়ে এক পলকের জন্য রাজ্যকে দেখে সে হার্টবিট মিস করে বুক চেপে ধরে ঠায় বসে রইল। আর মুখ ফুটে সজোরে বেরিয়ে এলো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। রাজ্য তার গায়ে অফ হোয়াইট রঙের জামদানি জড়িয়েছে, যার জমিন পাড় আর আঁচল জুড়ে সোনালি জড়ি সুতার কাজ। সারা শরীরে শোভা পেয়েছে ভারী ভারী স্বর্ণালঙ্কার। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, চোখে ডার্ক আইশ্যাডো, ঠোঁটে নুড কালার লিপস্টিক আর হালকা ব্লাশনের টাচ। যুবরাজের কাছে রাজ্যকে সাধারণ কোনো মানবী ঠেকেছে না। আরে আমার বউ তো পুরা রূপকথার শেহজাদির মতো সুন্দরী। ইয়া মাবুদ, এত সুন্দর বউ আমার কপালে কেমনে রাখলে তুমি? খুশিতে দেয়ালে মাথা বাড়ি মারতে ইচ্ছে করছে যুবরাজের। নিজের উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে খুশি খুশি মুখ নিয়ে সাদাফ শাহিরের উদ্দেশ্যে বলে উঠল, পাপা আমার হুরমতি বউ, কত সুন্দর দেখেছ? সাদাফ শাহির ছেলের এমন বোকা বোকা কথায় আবেগে আপ্লুত হয়ে গোপনে চোখের জল মুছলেন। কতদিন বাদে তিনি তার একমাত্র ছেলেকে এতটা খুশি দেখেছেন মনেই করতে পারলেন না। রাজ্যকে নিচে আনা হলে ফুলের তৈরি ছাদনা তলায় বসানো হলো তাকে, এরপর মাঝখানে দেয়া হলো ধবধবে সাদা রঙের পাতলা পর্দার বেড়া। সেই বেড়ার ওপর পাশে বসানো হলো যুবরাজকে। সকলের মধ্যে উপচে ওঠা উচ্ছ্বাস। কাজীকে সাদাফ শাহির দ্রুত বিয়ে পড়ানোর হুকুম দিলেন। শুরু হলো বিয়ের কাজ। রাজ্যকে কবুল বলতে বললে মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠল। সেই কান্নার শব্দে রেহান, তনুজার হৃদয় মুষড়ে উঠল। কঠিন হৃদয়ের মানুষ রেজওয়ান চৌধুরীও আজকে নিজেকে ধরে রাখতে পারলেন না। মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। সকলের কান্নায় যুবরাজের চোখ থেকেও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রেহান রাজ্যকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে আহত স্বরে কবুল বলতে আদেশ দিল।
সেই আদেশ মান্য করে রাজ্য নিভু কণ্ঠে বলে উঠল, কবুল। সকলে সজোরে আলহামদুলিল্লাহ বলে যুবরাজের মতামত জানতে চাইলে সর্বাধিক খুশি যুবরাজ প্রশস্ত হাসিতে সজোরে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব ৩৬। সারিকা হোসাইন। অঝোর ধারায় ঝোড়োঝোড়ো করে এক নাগারে ঝরে যাচ্ছে ভারী বর্ষণের ধারা। বর্ষণের রাতটুকুকে আরও গভীর রূপ দিতে পাল্লা দিয়ে ক্রমাগত গুড় গুড় শব্দে বিদ্যুৎ চমকে যাচ্ছে। নিস্তব্ধ এই রাতে কোনো মানুষের সারা শব্দ পাওয়া তো দূর, একটা পশু পাখির নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে না। শহর থেকে খানিক দূরে গহীন বনের কাছটায় দুতলা বিশিষ্ট একটি ধবধবে সাদা বাংলো। চারপাশে হরেক পদের গাছের সমাহার, সেই সাথে নয়নাভিরাম ফুলের মেলা। দূর থেকে দৃষ্টি দিলে দুতলার দক্ষিণের কামরাটায় টিমটিমে হলুদ আলোর অস্পষ্ট ঝলকানি দেখা যাচ্ছে। সেই কক্ষে বধূ বেশে আধ হাত ঘোমটা টেনে হাঁটু ভাঁজ করে, তার উপর হাতের ভর দিয়ে থুতনি পেতে আখি পল্লব মুদে বৃষ্টির সুর মূর্ছনা উপভোগ করছে রাজ্য। অপেক্ষা বিশেষ পুরুষের জন্য। এই পুরুষ যেই সেই পুরুষ নয়, একদম দলিল করে পাওয়া প্রেমিক পুরুষ। হঠাৎই যুবরাজের বাঁকা হাসি যুক্ত চেহারা চোখের সামনে ভেসে উঠতেই অজানা ভয় আর লজ্জায় আর্ষ্ট হল রাজ্য। সারা শরীর থরথর করে কেঁপে উষ্ণ শরীর শীতল হয়ে উঠল নিমিষেই। খানিক ঘোমটা তুলে কক্ষের চারপাশে চোখ বুলালো রাজ্য। কক্ষটিতে কোনো কৃত্রিম ফোকফকে বৈদ্যুতিক বাতির রোশনাই পরিলক্ষিত হল না। পুরো কক্ষ জুড়ে বাহারি রঙের মোমবাতি শোভা পেয়েছে। কারুকার্য খচিত নান্দনিক বাতিদানেও শোভা পেয়েছে সাদা রঙের এক ঝাঁক মোমবাতি। সেই মোমবাতিগুলো পুরো কক্ষ জুড়ে মোলায়েম উষ্ণ আলো বিলিয়ে গলে যাচ্ছে, সেই সাথে বিলিয়ে দিচ্ছে মাদকতা মিশ্রিত সুবাস। কিন্তু এত কিছুর মধ্যেও যুবরাজের অপেক্ষা রাজ্যকে অধীর করে তুলল। সেই এই কক্ষে রাজ্যকে বসিয়ে দিয়ে চলে গেল, এখনো ফিরল না। রাজ্যকে বিয়ের পর যুবরাজ তার নিজের বাড়িতে নিয়ে যায়নি। বাড়ির প্রত্যেক সদস্যের থেকে বিদায় নেবার পর যুবরাজ নিজেই গাড়ি ড্রাইভ করে রাজ্যকে এখানে নিয়ে এসেছে। কিন্তু জায়গাটা কোথায় রাজ্য জানে না। হঠাৎই যাত্রাপথে নিজেদের কথোপকথন মস্তিষ্কে হানা দিল রাজ্যের। আজ থেকে তুমি যুবরাজ শাহিরের একান্ত ব্যক্তিগত সম্পত্তি। তোমাকে পাবার বাসনা তো দূর, তোমার দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখই উপড়ে নেব আমি। শক্ত কণ্ঠে কথাগুলো বলে এক হাত স্টিয়ারিং এ রেখে অপর হাত দিয়ে রাজ্যের নরম তুলতুলে হাত চেপে ধরল যুবরাজ। এরপর সেই হাতের কর্পূটে নিজের উষ্ণ চুম্বন বিনিময় করে বুকে চেপে ধরে গভীর শ্বাস নিল। সেই মুহূর্ত মনে পড়তেই বুকের ধুকপুকুনি বেড়ে গেল রাজ্যের। কিন্তু পরক্ষণেই যুবরাজের অদ্ভুত এক কাণ্ড মনে পড়তেই বিস্ময় হতবাক হল। শার্টের বুক পকেট থেকে একটা কালো কাপড় বের করে রাজ্যের দুই চোখ বেঁধে দিয়ে যুবরাজ বলে উঠল, ওয়েলকাম টু মাই কিংডম। যুবরাজের কথার আগামাথা কিছুই না বুঝে চুপচাপ গাড়িতে বসে রইল রাজ্য। তার ডান হাত তখনও যুবরাজের হাতের মুঠোয় বন্দি। কত সময় এভাবে পেরিয়ে গেছে রাজ্য জানে না। হঠাৎ গাড়ির ব্রেক কষার শব্দে নড়েছে উঠল সে। লক্ষ্মী মেয়ের মতো এভাবেই বসে থাকবে? একদম ছটফট করবে না, ঠিক আছে? যুবরাজের কথায় সম্মতি জানিয়ে রাজ্য ঘাড় কাত করল। গাড়ির দরজা খুলে যুবরাজ বাইরে বেরিয়ে এসে রাজ্যের পাশের দরজা খুলে তুলতুলে নরম কণ্ঠে আহ্বান জানালো, প্লিজ গিভ মি ইউর হ্যান্ড মাই ডিয়ার বিলোভড ওয়াইফ। যুবরাজের এমন আহ্বানে রাজ্যের সারা শরীরে অদ্ভুত বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। উচ্ছ্বাস আর আবেশ দুইয়ের মিশেলে নিজের কাপা কাপা দুই হাত যুবরাজের দিকে বাড়িয়ে লাজুক হাসল সে। রাজ্যের পদ্মের পাপড়ির ন্যায় দুই হাতে উষ্ণ চুম্বন দিয়ে রাজ্যকে পাজাকলে তুলে নিল যুবরাজ। দৃষ্টিহীন রাজ্য পরম আস্থাতে দুই হাত দিয়ে যুবরাজের গলা জড়িয়ে বুকে মাথা ছোয়াল। রাজ্যকে কোলে নিয়ে নিজের পা চালালো যুবরাজ। কিয়তক্ষণ বাদে দুজন পুরুষের গলার স্বর পেল রাজ্য, কিন্তু খুবই চাপা। যুবরাজের ইশারায় দরজা খুলে দিল একজন পুরুষ। রাজ্য মনে মনে ভাবল, এই বাড়ির চাকর বাকর হবে হয়তো। কক্ষে প্রবেশ করতেই অসম্ভব রকমের সুন্দর সুবাসে ঠোঁট প্রশস্ত হল রাজ্যের। সেই নরম উষ্ণ ঠোঁটে যুবরাজ তার ঠোঁট ছুঁয়ে রাজ্যের কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, সো ম্যানি অ্যারেঞ্জমেন্টস ফর ইউ ডিয়ার বউ। কথাটি বলতে বলতে রাজ্যের কানের লতিতে উষ্ণ স্পর্শ ছুঁয়ে দূরে সরে গেল যুবরাজ। রাজ্য যুবরাজকে আঁকড়ে ধরতে চেয়েও বিফল হল। শেষমেশ নিজের হাত গুটিয়ে ঠায় দাঁড়িয়ে রইল রাজ্য। যুবরাজ রাজ্যের চোখের বাঁধন উন্মুক্ত না করেই রাজ্যকে বিছানায় বসিয়ে দিয়ে উদ্বিগ্ন স্বরে বলে উঠল, এভাবেই বসে থাকবে, কোথাও এক পা নড়বে না? আমি যাব আর আসব। যুবরাজের অপেক্ষায় এভাবেই বসে থেকে কত সময় ব্যয় করল রাজ্য তার হিসেব রাখল না।
যখন ধৈর্যের বাঁধ ফুরাবার উপক্রম তখন চোখের বাঁধন উন্মুক্ত করে বিষণ্ণ মনে আরও এক প্রহর অপেক্ষার সিদ্ধান্ত নিল সে। হঠাৎই বিকট বজ্রপাতে ধ্যান ছুটল রাজ্যের। সেই সাথে কিঞ্চিত কেঁপে উঠল। এরপর মনে সাহস এনে সময় কত হয়েছে সেটা দেখার জন্য কক্ষের চার দেয়ালে দৃষ্টি বুলাল। কিন্তু কোনো দেয়াল ঘড়ি নজরে এলো না। বাধ্য হয়ে বিছানা থেকে নেমে ঘোমটা খুলে নিজের ব্যাগ থেকে মোবাইল খানা বের করে পাওয়ার অন করে সময় দেখে নিল। ঘড়িতে সময় রাত 12:25। এবার বেশ ঘাবড়ালো রাজ্য। যুবরাজ গেলটা কোথায়? শুনশান ফাঁকা রাস্তা, কোনো জনমানব তো দূর একটা গাড়ি পর্যন্ত দৃষ্টিগত হচ্ছে না। পুরো আকাশ কাঁপিয়ে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে জোরে বৃষ্টি হচ্ছে। ঘুটঘুটে অন্ধকারে চারপাশের সবকিছুই দৃষ্টিগোচর। এমন ভয়ানক পরিস্থিতিতে প্রাণপণে দৌড়ে চলেছে দুজন কালো পোশাকধারী মাঝবয়সী লোক। নিজের প্রিয় জীবনখানা বাঁচানোই যেন এখন মুখ্য উদ্দেশ্য তাদের। বৃষ্টির দাপটের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। বারবার মাঝ রাস্তায় মুখ থুবড়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, কিন্তু সেসব তারা গায়ে মাখছে না। ঘণ্টাখানেক এভাবে দৌড়ানোর পর সামান্য হাঁফ ছেড়ে দুই হাঁটুতে হাতের ভর দিয়ে মুখ খুলে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল তারা। কিন্তু সেই নিঃশ্বাস বেশিক্ষণ স্বস্তির হল না। চোখের সামনে জমতুল্য মানুষটিকে দেখে দুজনেরই চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হল। সেই সাথে শ্বাসটাও যেন বুকের কাছে এসে গট করে আটকে গেল। এমন শীতল বর্ষণেও গলা শুকিয়ে কাঠ হলো পানির পিপাসায়। ভয়ে জিভ বের করে বৃষ্টির পানি শুষে নিয়ে গলা ভেজানোর বৃথা চেষ্টা করল দুজনে। তাদের এই দৃশ্য দেখে হো হো শব্দে হেসে উঠল সামনে দাঁড়ানো ব্যক্তি। একদিকে বিকট বজ্রপাত, অপরদিকে আগন্তুকের অদ্ভুত হাসি, দুই মিলেই লোক দুটোর কলিজা কাঁপিয়ে দিল। নিজের গাড়ির সামনের অংশে হেলান দিয়ে হাতে একটা রিভলভার ঘুরাতে ঘুরাতে আরও কিছুক্ষণ হেসে নিল ব্যক্তিটি। এরপর চোখে আগুন নিয়ে গর্জে ওঠা কণ্ঠে শুধালো, আমার বাবাকে মারার মতো সাহসকে দেখিয়েছে তোদের ওই সুবহান শেখ? লোক দুটো বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না। উপায়ন্তর না পেয়ে শুধু হাঁটু মুড়ে দুই হাত জোর করে নিজের জীবন ভিক্ষার আকুতি জানালো। আমাদের ক্ষমা করে দিন যুবরাজ স্যার। আমরা বুঝতে পারিনি উনি আপনার বাবা। আমরা শুধু কন্ট্রাক্টে কাজ করি। আমরা যদি ঘূর্ণাক্ষরেও টের পেতাম সাদাফ শাহির আপনার বাবা, তাহলে আমরা কখনো এই চুক্তি করতাম না। লোক দুটোর কান্না আর ভয়ার্ত আহাজারি শুনে যুবরাজের মনে বেশ এক আনন্দ হল। সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী না হয়ে মুহূর্তেই হিংস্র রূপে বহিঃপ্রকাশ ঘটল। বাসর ঘরে নতুন বউ রেখে এই বৃষ্টির মধ্যে তোদের পিছনে ছুটে চলেছি। ওদিকে বউ আমার একা। কতখানি হয়রানি করেছিস জানিস? কোন মুখে ক্ষমা চাইছিস সেটাই তো বুঝতে পারছি না। লোক দুটো দৌড়ে এসে যুবরাজের পা খামচে ধরে কেঁদে উঠল হাউমাউ করে। কিন্তু কঠিন হৃদয়ের যুবরাজ সেসব কেচ্ছা শুনতে নারাজ। এতক্ষণ বউয়ের সাথে থাকলে এক গেম হয়ে যেত, কিন্তু এখানে এসে দৌড়াদৌড়ি খেলা খেলতে হচ্ছে। এসব অহেতুক খেলা সহ্য করবে কোন সবল পুরুষ? প্রচণ্ড ক্রোধে ঝটকা দিয়ে নিজের পা সরিয়ে গাড়ির দরজা খুলতে খুলতে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে যুবরাজ বলে উঠল, এসব মামুলি পাতি মাস্তান পেটাতে আমাকে বাসর ঘর থেকে এখানে কেন অনলি রেহান? এসব ছোট কেস তো তুই নিজেই সামলাতে পারিস। ছুঁচো মেরে হাত নোংরা করা বহু আগেই ছেড়ে দিয়েছি জানিস না? তার চেয়ে মাল দুটোকে ঠুকে দিয়ে কফিনে ভরে ফুল দিয়ে সাজিয়ে সুবহান শেখের কাছে পাঠানোর ব্যবস্থা কর। তোর বোন আমাকে না পেয়ে কেঁদে বুক ভাসালো বোধ হয়। বৃষ্টি ফুরিয়ে গেলে বাসর এর মজাই মাটি হবে। আর আমার বাসর ভালো না হলে সুবহান শেখের চামড়া তুলে ডুগডুগি বাজাবো, এই আমি বলে দিলাম। রাগে গোজগোজ করতে করতে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে গাড়ি স্টার্ট দিল যুবরাজ। স্কেলেটরে পা চেপে ধরতেই সচল হলো গাড়ির চাকা। 1 মিনিটও না আগাতেই ভিক শব্দে বাজ পড়ল, সেই সাথে শোনা গেল দুজন ব্যক্তির গগন বিদারী চিৎকার। সেই চিৎকারে শব্দে ক্রূর হাসল যুবরাজ। গাড়ির স্পিড বাড়িয়ে শীষ বাজাতে বাজাতে প্রশস্ত হেসে বলে উঠল, ইউ হ্যাভ ডান ভেরি ব্র্যাভ ডিয়ার রেহান। নিজের মাথার লম্বা ঘোমটার ওড়না খুলে চুলের বাঁধন আলগা করে ধীরে ধীরে নিজের গা থেকে সমস্ত অলংকার খুলে ফেলল রাজ্য। বিষাদের মেঘ তার মন দখল করে উষ্ণ স্রোতে ভাসিয়ে দিচ্ছে সবকিছু। বারবার চেষ্টা করেও নিজের নেত্র বাড়ি রোধ করা যাচ্ছে না। বাতিদানে থাকা মোমবাতিগুলো অকারণে উদ্দীপনার সাথে জলে জলে নিজের শক্তি হারিয়ে নিভে যাওয়ার বাহানা করছে। যেই মানুষটার জন্য এত মণিমুগ্ধকর সাজসজ্জা, এত আবেগঘন অপেক্ষা, সে একটি বার তাকিয়েও দেখল না। যুবরাজের এহেন কাণ্ডে এক নিমিষে ভেঙেচুরে দুর্বল হয়ে পড়ল রাজ্য।
শেষমেশ নিজের অশ্রুদানা মুছতে খোলা বেলকনির কাছে গিয়ে নিজেকে মেলে ধরল। দুই হাত পাখির ডানার মতো মেলে ধরে চক্ষু মুদে নিজেকে বৃষ্টির ধারার সামনে সঁপে দিল সে। বুকের ভেতরের উত্তাল কষ্টে ক্রমশ ফুপিয়ে উঠা নীরব কান্নারা উঠানামা করছে বারংবার। মুহূর্তেই বৃষ্টির মোটা মোটা ছিটা রাজ্যকে অনেকটাই ভিজিয়ে দিল। পুরো মুখমণ্ডল আর গলা জুড়ে শিশির বিন্দুর মতো মুক্তা দানার ন্যায় বৃষ্টির ফোঁটা রাজ্যকে দখল করল। খট করে খুলে গেল কক্ষের দরজা। ব্যথায় নিমগ্ন রাজ্য সেটা খেয়ালই করল না। অভিজাত্যে ভরপুর ড্রেসিং টেবিলের দিকে করুণ দৃষ্টিপাত করে নিজের দীর্ঘশ্বাস লুকালো যুবরাজ। বিছানার উপর অনাদরে পড়ে রয়েছে সোনালি রঙা ঘোমটাখানা। নিজের ভেজা কাপড় ওয়াশিং মেশিনে ফেলে একটা ট্রাউজার পরিধান করে খালি গায়ে বেলকনির দিকে অগ্রসর হল যুবরাজ। বিদ্যুৎ চমকানোর ঝকঝকে আলোয় বিষাদে ভরা রাজ্যের ছোট মুখখানি বেশ করে নজর কাড়ল যুবরাজের। ধীরপায়ে রাজ্যের পিছনে দাঁড়িয়ে নিজের পেশিবহুল হাতের বেষ্টনীতে শক্ত করে বেঁধে ফেলল নিজের প্রিয়তমা স্ত্রীকে। যুবরাজের উষ্ণ স্পর্শে কেঁপে উঠার পরিবর্তে ঠোঁট টিপে চোখ বুঝে নীরব অশ্রু বিসর্জন দিল রাজ্য। সবটাই বুঝতে পেরে যুবরাজ আরও শক্ত বাঁধনে রাজ্যকে জড়িয়ে আহত স্বরে বলে উঠল, আমি ভুল করেছি, আমাকে কঠিন শাস্তি দাও। তুমি যেই শাস্তি দিবে আমি সেটাই মাথা পেতে নিতে প্রস্তুত। যুবরাজের এমন শীতল কণ্ঠে রাজ্যের কষ্টগুলো বাঁধন ছাড়া হল। যুবরাজের দিকে ঘুরে নিজের সিক্ত দুই হাতে যুবরাজকে জড়িয়ে ধরে জোরে কেঁদে উঠল রাজ্য। আপনি আসলেই কঠিন হৃদয়ের পুরুষ, আপনি ইচ্ছে করেই আমাকে কষ্ট দিতে পছন্দ করেন। আমি আর এক মুহূর্ত আপনার সাথে থাকব না। আমি এক্ষুনি বাড়ি চলে যাব। রাজ্যের আহত কান্না বৃষ্টির ধারার সাথে ধুয়ে মুছে যুবরাজের প্রশস্ত বুকে বিলীন হচ্ছে। মেয়েটার এহেন বিধ্বস্ত অবস্থায় যুবরাজের কষ্টে হৃৎপিণ্ড খানা ফেটে যাবার উপক্রম হল। রাজ্যের মাথায় গাঢ় চুম্বন একে যুবরাজ পুনরায় বলে উঠল, আম সরি জান। নিজের কান্নাকে কোনো মতে রোধ করে রাজ্য তার মলিন মুখখানা নিয়ে যুবরাজের দিকে দৃষ্টি পাতল। চোখে তার হাজারো প্রশ্ন, কিন্তু মুখ ফুটে একটাও করতে পারল না। চতুর যুবরাজ সবগুলো প্রশ্ন পড়ে ফেলল সদ্য হওয়া স্ত্রীর সমুদ্রের ন্যায় স্বচ্ছ নয়ন থেকে। দুই হাতে রাজলায় রাজ্যের মুখ জড়িয়ে যুবরাজ মাদকতা মিশ্রিত কণ্ঠে জবাব দিল, সকল প্রশ্নের উত্তর আমার কাছে আছে বউ। সময় এলে সুদে আসলে পুষিয়ে উত্তর দেব। ভারী বৃষ্টি আর ঠান্ডা বাতাস রাজ্যের ভেজা শরীরে কাঁপন ধরালো। সেই কাঁপনে তিরতির করে কেঁপে উঠল গোলাপের পাপড়ি সম রাজ্যের পাতলা ঠোঁট জোড়া। সেই ঠোঁটের কম্পনে খেই হারালো যুবরাজ। নেশাক্ত ব্যক্তির ন্যায় পরম আবেশে রাজ্যের সিক্ত দুই ঠোঁট আঁকড়ে ধরল নিজের খসখসে শীতল উষ্ঠদয় দিয়ে। যুবরাজের ভালোবাসার স্পর্শে চোখ বুজে যুবরাজের গলা জড়িয়ে ধরল রাজ্য। মুহূর্তেই বৃষ্টির দাপট আরও তেজি হল। নিজেকে উষ্ণ করতে যুবরাজের পেশিযুক্ত পিঠে জাপটে ধরল রাজ্য। ঠান্ডায় জমে যাওয়া রাজ্যকে হ্যাচকা টানে কোলে তুলে নিল যুবরাজ, এরপর কক্ষের দিকে পা বাড়াল। মোমবাতির কোমল আলোয় নববধূর আকর্ষণীয় স্নিগ্ধ রূপ দেখে চূড়ান্ত বেসামাল হল নির্লজ্জ যুবরাজ। লেহন আর উষ্ণ স্পর্শে রাজ্যকে অস্থির করে তুলতে ব্যস্ত হল বেহা প্রেমিক পুরুষ। সহ্যের সীমা পেরিয়ে গেলে যুবরাজের পিছনের চুল খামচে ধরে নেশাক্ত চোখে মাদকতা মিশ্রিত ভাঙা ভাঙা স্বরে রাজ্য গুঙ্গিয়ে ওঠে, প্লিজ। রাজ্যের আকুতি শুনে যুবরাজের হাতের বিচরণ অবাধ্য থেকে অবাধ্যতর হতে থাকল। সইতে না পেরে এক পর্যায়ে শরীরের ভর ছেড়ে দিয়ে বিছানায় গাইলিয়ে দিল রাজ্য। ধীরে ধীরে রাজ্যের গায়ের প্যাঁচানো শাড়ি খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল যুবরাজ। উন্মাদ যুবরাজ রাজ্যের গ্রীবাদেশে বক্ষ ভাজে এবং সর্বশেষ মেধহীন উদ্রে মুখ ডুবাল। যুবরাজের মাসেল পিঠে নখযুক্ত আঙ্গুলি দিয়ে সজোরে খামচে ধরল রাজ্য। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে উঁচু হল রাজ্যের শীতকার আর গোঙানির আওয়াজ। নিজেকে পুরোপুরি পরিতৃপ্ত করতে রাজ্যকে চূড়ান্ত সুখের সাগরে ভাসাতে আহ্বান জানাল। যুবরাজের ঠোঁট আঁকড়ে ধরে সম্মতি জানাল রাজ্য। ঝড় বৃষ্টির রাতে উন্মাদনাযুক্ত আদিম খেলায় মত্ত হল পবিত্র বন্ধনে আবদ্ধ দুজন মানব মানবী। তাদের শারীরিক কসরতে দলিত মথিত হল বিছানার দামি মখমলি চাদরখানা। অসহনীয় অস্থিরতা ছেয়ে গেল পুরো বাংলো জুড়ে। দুজনের পবিত্র সুখের শীতকার মূর্ছনা তুল্যবদ্ধ কক্ষ জুড়ে। নিজের পিপাসা মিটিয়ে সমস্ত ভর রাজ্যের উপর ছেড়ে দিয়ে পরিতৃপ্ত যুবরাজ রাজ্যের কপালে নাকে আর চোখে গভীর চুমু আঁকল। এরপর মাদকতা মিশ্রিত আবেগী কণ্ঠে বলে উঠল, হাউ ডু ইউ এনজয় মাই টর্চার্ড লাভ? বেকাবু রাজ্য অস্ফুট ভাঙা স্বরে উত্তর করল, শেইমলেস।
নিজের নির্লজ্জতার পরিচয় দ্বিগুণ হারে দিতে নগ্ন রাজ্যকে নিজের বুকের উপর শুইয়ে সারা মুখমণ্ডলে চুমু একে শক্ত হাতে বুকের সাথে মিশিয়ে রাজ্যের ঝলমলে চুলের ভাঁজে মুখ ডুবিয়ে বলে উঠল, লাভ ইউ সেনিয়রিটা, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 37। সারিকা হোসাইন। সারা রাতের ভারী বর্ষণের পর শেষ রাতের দিকে বৃষ্টির দমক কিছুটা কমেছে, তবে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি ঝরেই যাচ্ছে। আকাশ কিছুটা সাফ হয়ে হালকা করে সূর্যের মুখ দেখবার সুযোগ করে দিয়েছে। ভোরের আলো ফুটেছে, তাও ভালোই কিছুক্ষণ আগে। কোনো জন মানবের সারা শব্দ পাওয়া না গেলেও থেকে থেকে দুই একটা চড়ুই পাখির কিচিরমিচির ডাক কর্ণকুহরে এসে ধাক্কা খাচ্ছে। যুবরাজের বাংলোর থাই জানালার কাছে ছোট ছোট মুক্ত দানার ন্যায় বৃষ্টির কণা সেটে বাইরের দৃষ্টি সীমানা ঝাপসা করে রেখেছে। তাই বাহিরের প্রাকৃতিক পরিবেশ আবছা আবছা দৃষ্টিগত হচ্ছে। যুবরাজের পেশিবহুল বাহুডোরে পরম শান্তিতে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে রাজ্য। সারা রাতের উষ্ণ আদরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কখন ঘুমে তলিয়েছে সে নিজেই জানে না। কিন্তু ঘুম নেই যুবরাজের চোখে। সারা রাত সে এক সেকেন্ডের জন্য দুই চোখের পাতা এক করেনি। প্রচণ্ড জেদ আর ক্রোধে শরীরের রক্ত টগবগিয়ে ফুটছে তার। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেই সুবহান শেখের ক্রূর হাসি যুক্ত বিশ্রী চেহারা খানা চোখের সামনে ভেসে উঠছে, যা যুবরাজের একদম সহ্য হচ্ছে না। ক্রোধের মাত্রা নিয়ন্ত্রণ করতে না পেরে দাঁতে দাঁত চেপে ফুঁসে উঠে দুই হাতে পিষে ধরল রাজ্যকে। ব্যথায় ককিয়ে ঘুম ভঙ্গ হল শীর্ণ দেহের মানবীর। রাজ্যের আর্তনাদে হুঁশে ফিরল যুবরাজ। রাজ্য কিছু বুঝে উঠার আগেই যুবরাজ বিচলিত হৃদয়াহত হল। কণ্ঠে উদ্বিগ্নতা আর আকুলতা নিয়ে বলে উঠল, আম সরি, আম রিয়েলি সরি। একদম খেয়াল ছিল না যে আমার বুকে একটা ছোট তুলতুলে হ্যামিং বার্ড শুয়ে আছে। অনেক ব্যথা লেগেছে জান। রাজ্য তার ছলছলে দৃষ্টিতে মাথা নাড়িয়ে নিচু স্বরে মলিন কণ্ঠে বলে উঠল, না অতটা লাগেনি। কথাটি বলেই যুবরাজের বুকে মুখ লুকিয়ে ব্যথায় বেরিয়ে আসা অশ্রুকে গোপন করার প্রয়াস চালাল। চৌকস যুবরাজ ঠিকই বুঝল ব্যথার মাত্রা কতখানি, তবুও না বুঝার ভান ধরে বসে রইল। কারণ এখানে বেশি কথা বলতে গেলেই পাল্টাপাল্টি প্রশ্নের সৃষ্টি হবে, যা এই মুহূর্তে যুবরাজ একদম চাচ্ছে না। নিজেকে কোনো মতে ধাতস্থ করে যুবরাজ রাজ্যের ঘন চুলে বিলি কাটল। আসলে ঘুম ভেঙেই তোমাকে এই অবস্থায় দেখে সহ্য হচ্ছিল না। মনে হচ্ছিল তোমাকে দুমড়ে মুচড়ে খেয়ে ফেলি। কন্ট্রোল লেস হয়ে বেশি ব্যথা দিয়ে ফেলেছি। এজন্য আমি অত্যন্ত দুঃখিত। আর কখনো এমন সিরিয়াস হব না, প্রমিস। যুবরাজের এমন আদুরে কণ্ঠে রাজ্য তার মোলায়েম হাত দিয়ে যুবরাজের কোমর জড়িয়ে ধরে পরম আবেশে পুনরায় চোখ বুজল। কিন্তু মনন আর মস্তিষ্কে চলল সন্দেহের খেলা। কিছু তো একটা হয়েছেই। সেই কিছুটা কি তা আমাকে অবশ্যই জানতে হবে। গত রাতে যুবরাজের নগ্ন পিঠে অসংখ্য কাটাছেঁড়া আর জখমের দাগ দেখা গিয়েছে। কিছু জখম একদম নতুন। এগুলোর রহস্য খুব দ্রুত আমাকে জানতেই হবে। আর আমাকে এভাবে ফেলে সে গেছিল বা কোথায়? বিভিন্ন ভাবনা ভাবতে ভাবতে না চাইতেও রাজ্যের হাত যুবরাজের খালি পিঠে চলে এলো এবং উৎসুক হয়ে কাটা জখমের উপর নিজের জোহরি আঙ্গুলি চালনা করল। ঘটনার পুরোটাই বুঝতে পারল যুবরাজ। মুখে কিছুই না বলে স্মিত হেসে রাজ্যের ব্রেন ওয়াশে ধ্যান দিল। আমাকে সিডিউস করার চেষ্টা করলে কিন্তু তোমারই লস ডিয়ার ওয়াইফ। আমি মোটেও আপনাকে সিডিউস করছি না ডিয়ার শেইমলেস। তাহলে উষ্ণ হাতের শিহরণ কেন দিচ্ছ? জানো না বারুদ থেকে আগুনের দূরে থাকতে হয়? আসলে আপনার পিঠে। রাজ্যকে কথা শেষ করতে না দিয়েই রাজ্যের চোয়াল চেপে ধরে জবরদস্তিতে নিজের উষ্ঠদয় দিয়ে আঁকড়ে ধরল রাজ্যের নরম পাতলা শুষ্ক ঠোঁটজোড়া। কিছুক্ষণ এভাবেই কেটে যাবার পর শ্বাস নিতে না পারায় হ্যাচকা টানে যুবরাজের হাত সরিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে প্রশ্নবিদ্ধ চোখে যুবরাজের দিকে দৃষ্টি মেলল রাজ্য। আমার কথা এখনো শেষ হয়নি। মুখে ফিচেল হাসি ঝুলিয়ে রাজ্যের গলার ভাঁজে নিজের মুখ গুজে দিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে যুবরাজ বলে উঠল, এত কৌতূহল মোটেও ভালো না। সময় এলে সব জানতে পারবে। এখন আদর করতে দাও, সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ছোটা ভীম কন্ট্রোলের বাইরে। না চাইতেও যুবরাজের সাথে তাল মেলাতে হলো রাজ্যকে। কিন্তু আনন্দ উপভোগের চাইতে নানাবিধ ভয়ঙ্কর ভাবনা ভর করল দুজনের মস্তিষ্কেই। কিন্তু কেউ কারো মনোভাব প্রকাশ করল না। নিজের তুলতুলে নরম বিছানায় হাত পা ছড়িয়ে এলোমেলো ভঙ্গিতে ঘুমিয়ে আছে শেরহাম। কোকেইনের নেশা এতটাই গভীরভাবে জেকে বসেছিল তাকে যে সে আর সারা রাতের কোনো খবরই বলতে পারে না। রাত ফুরিয়ে কখন ভোর নেমেছে এটাও তার অজানা। দরজা জানালা এমনভাবে আটকে রাখা হয়েছে যে বাইরের শব্দ তো দূর একটু আলো পর্যন্ত কক্ষে প্রবেশ করছে না।
ধীরে ধীরে হালকা হয়ে এলো শেরহামের ঘুম। অল্প পিট পিট করে তাকিয়ে কিছু সময় সে ওভাবেই বিছানায় পড়ে রইল। নেশার ঘোর অল্প অল্প করে কেটে যাচ্ছে। শরীর খুব হালকা লাগছে। মাথাটা ব্যথায় টনটন করছে। এই মুহূর্তে একটা হ্যাংওভার ড্রিঙ্কস খুব প্রয়োজন। কিন্তু কে দেবে তাকে এই ড্রিঙ্কস? হঠাৎই রাজ্যের হাসিমাখা মুখশ্রী মনে পড়তেই অনিন্দ ভালো লাগায় ছেয়ে গেল শেরহামের মন। তুমিই একমাত্র লাকি গার্ল যাকে শেরহাম ফাইয়াজ ভোগ নয় রানী করে রাখতে চেয়েছে তার নিজ রাজ্যে। এবং খুব শীঘ্রই তোমাকে দখল করব আমি। রাজ্যকে পাবার সুখে মুখের হাসি প্রশস্ত হল শেরহামের। কিন্তু নিমিষেই যুবরাজের চেহারাখানা মস্তিষ্কে হানা দিতেই রাগে উত্তপ্ত হয়ে উঠল পুরো শরীর। শোয়া থেকে চট করে উঠে বসে নিজের চুল নিজেই শক্ত মুঠিতে টেনে ধরল শেরহাম। তোকে আমি দেখে নেব যুবরাজ। আমি তোকে ছাড়ব না। রাজ্যকে জড়িয়ে অনেক বড় বড় ভাষণ তুই দিয়েছিস। তোর জীব যদি আমি কেটে না নিয়েছি তবে আমার নামও শেরহাম নয়। রাজ্যকে এক পলক দেখার বাসনায় মন ব্যাকুল হয়ে উঠল শেরহামের। কতবার নির্লজ্জের মতো চৌধুরী বাড়িতে গিয়েছে সে। কেন গিয়েছে এই খবর কি কেউ রেখেছে? রাজ্যকে কখন সে ভালোবেসে ফেলেছে সেটা তো সে নিজেই জানে না। এক পলক মেয়েটিকে চোখের দেখা দেখার জন্য নিজের গুরুত্বপূর্ণ কাজ ফেলে সময় অসময়ে ছুটে গিয়েছে ওই বাড়িতে। কিন্তু মেয়েটি একবারের জন্য চোখ তুলে দেখেই নি তাকে। কিসের এত অবহেলা আমার প্রতি তার? কি নেই আমার? যুবরাজের থেকে সবকিছুই বেশি বেশি আছে আমার। তবুও কেন রাজ্য আমাকে ভালোবাসবে না? দরকার হলে হিরে জহরতে মুড়িয়ে রাখব। তবুও আমাকে তার ভালোবাসতেই হবে। আর ভাবতে পারে না শেরহাম। এখনই একবার রেজওয়ান চৌধুরীর মুখোমুখি হওয়া চাই। ভালোয় ভালোয় মেয়েকে আমার হাতে তুলে না দিলে জোর করে উঠিয়ে আনব। রাগে ফুস ফুস করতে করতে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। ঝটপট ফ্রেশ হয়ে পোশাক পাল্টে সিঁড়ি ধরে নিচে নেমে এলো। এদিকে একের পর এক ফোনের ভাইব্রেট হয়ে যাচ্ছে শেরহামের মুঠোফোনে। রাজ্যকে দেখার উত্তেজনায় সেই ফোন তুলতে বেমালুম ভুলে গেল সে। দ্রুত হাতে সুরেক থেকে এক জোড়া স্নিকার্স পায়ে তুলে খট করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ঘরের বাইরে দৃষ্টি মেলতেই বেশ কিছুটা অবাক হলো শেরহাম। বাড়ির প্রধান ফটকের সামনে দুটি ফুলে সজ্জিত খয়েরি রঙা কফিন সার বেঁধে রাখা হয়েছে। এগুলো কিসের কফিন রাখা হয়েছে এখানে? আর কে রেখেছে? শেরহাম ফাইয়াজের বাড়ির সামনে কফিন রাখার স্পর্ধা হয়েছে কোন কলিজাওয়ালার? কথাগুলো গর্জে উঠা কণ্ঠে বলে দৌড়ে কফিন দুটোর নিকট এগিয়ে গেল শেরহাম। শকুনি দৃষ্টিতে কফিন দুটোর দিকে নজর বুলাতেই কুচকুচে কালো রঙের একটা খাম চোখে পড়ল। খয়েরি ফুলে সজ্জিত কফিনে এমন কুচকুচে কালো রঙের খাম দেখে কপাল কুঞ্চিত হল শেরহামের। বাজ পাখির মতো ছো মেরে সেই খাম হাতে তুলে উল্টে পাল্টে দেখতেই দুই রঙা চোখের মণি জ্বলন্ত কয়লার খনিতে পরিণত হল। অত্যাধিক ক্রোধে কপালের আর ঘাড়ের শিরাগুলো নীল হয়ে ফুলে উঠল। অস্বাভাবিক ভাবে ভারী শব্দে নিঃশ্বাস পড়তে লাগল। কালো রঙের খামটিতে খুব যত্নের সাথে খোদাই করে লিখা হয়েছে, গিফট ফ্রম যুবরাজ। নিজের থাবা যুক্ত হাতে সেই খাম দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলল শেরহাম। এরপর সজোরে পা দিয়ে লাথি মেরে কফিনের ঢাকনা খুলে ফেলল। কফিনের ঢাকনা খুলতেই চোখে পড়ল ভেজা ফ্যাকাশে বর্ণের নিজের বিশ্বস্ত ভাড়াটে খুনি সিরাজের মৃত মুখশ্রী। নিজের ক্রোধের লাগাম আর টেনে ধরতে পারল না শেরহাম। ধরণী কাঁপিয়ে জ্বলন্ত চোখে গর্জে উঠল শেরহাম। যুবরাজ, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 38। সারিকা হোসাইন। শরৎকাল পেরিয়ে হেমন্তের আগমন হয়েছে আরও দুদিন আগে। সকল প্রখরতা অস্থিরতা দূর হয়ে প্রকৃতি কোমলতার ছোঁয়ায় নিজেকে উজাড় করেছে। কিছুদিন আগেও যেই সূর্যতাপ শরীরে ফোস্কার সৃষ্টি করত তা এখন অনেকটাই মোলায়েম। নেই কোনো ক্লান্তি, নেই কোনো বিষাদ। তবুও কোথায় যেন কি নেই। শেরহামের ভুতুরে বিশাল ফ্ল্যাটে একটা কাউচে পায়ের উপর পাতুলে সমানে কপাল স্লাইড করে চলেছেন সুবহান শেখ। চোখে মুখে তার গভীর ক্রোধের ছাপ স্পষ্ট। নিজের ক্রোধ আয়ত্তে আনতে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে আছেন প্রবীণ এই লোকটি। শেরহামের বলা প্রতিটি কথা যেন তার শরীরে সূচের মতো ফুটেছে। বারবার অগ্নিস্ফুলিং যুক্ত পলক ঝাপটে নিজের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন তিনি। পপস, যুবরাজকে বাঁচিয়ে রাখলে আমাদের পুরোটাই লস। এই কয় বছরে আমাদের আশেপাশের সকল মানুষকে টার্গেট করে মেরে ফেলেছে ও। শেষ পর্যন্ত সিরাজকেও ছাড়েনি। কোনোভাবেই আর ওর নাগাল পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু পাবলিক প্লেসে ওকে ঠুকে দেব বলে দিলাম। শেরহামের কথায় সুবহান শেখের ক্রোধ যেন তরতর করে আরও 1000 গুণ বেড়ে গেল। চট করে বসা থেকে উঠে ঠাস করে সশব্দে এক চড় বসিয়ে দিলেন ছেলের ফর্সা গালে।
সাথে সাথেই গালটা রক্তবর্ণ আকার ধারণ করল। বাঁ হাতের 4টা আঙুলের দাগ সেখানে সুস্পষ্ট। নিজের গাল চেপে ধরে মেঝের দিকে দৃষ্টি নিবদ্ধ করল শেরহাম। ছেলের দিকে রক্তচক্ষু নিয়ে খেকিয়ে উঠলেন সুবহান শেখ। খুব মাস্তান সেজেছ তাই না? যাকে ছোট থাকতেই কিছু করতে পারোনি তাকে তাকতওয়ালা হবার সুযোগ দিয়েছ। এখন বলছো পাবলিক প্লেসে ঠুকে দেবে। ওই ছেলে কত ধুরন্ধর জানো না? নিজের প্রাণ খোয়াতে চাও নাকি? গর্দভ কোথাকার! এসেছে আমার লায়েক। নিজের বাবার থেকে এমন জঘন্যভাবে অপমানিত হয়ে রাগে দুঃখে দুচোখ ফেটে জল এলো তার। ছোট থেকে এমন তুচ্ছ তচ্ছিল্য করে শেরহামকে কথা বলেন সুবহান শেখ। দিনে দিনে বিশ্রী আচরণের মাত্রা বেড়েই যাচ্ছে শুধু। অশ্রুসজল চোখে আহত দৃষ্টিতে নিজের জন্মদাতা পিতার দিকে চোখ তুলে তাকায় শেরহাম। আমি কি সত্যিই তোমার ছেলে পপস? কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে নিজের মরা মাকে জিজ্ঞেস করো। কথাটি বলেই ফিক করে হেসে ফেললেন সুবহান শেখ। সেই হাসির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল শেরহাম। এরপর দাঁতে দাঁত পিষে সুবহান শেখ বলে উঠলেন, জিজ্ঞেসটা করবে কি করে? নিজের মাকেও তো রান্না করে খেয়ে ফেলেছ। মানুষ খেকো কোথাকার! কোথাও না কোথাও আজকে শেরহামের বড্ড অনুশোচনা হচ্ছে। কোনো সন্তানের সাথে বাবা হয়ে এমন আচরণ কেউ করতে পারে না। যুবরাজের যখন কোনো খুঁজ ছিল না শেরহাম নিজের চোখে দেখেছে একমাত্র ছেলের অকুলতায় কতটা কষ্ট পেয়েছিলেন সাদাফ শাহির। ছেলেকে একবার বুকে টেনে নিতে পুরো দুনিয়া এক করতে চেয়েছিলেন। রেহানের বাবা মার ক্ষেত্রেও একই ঘটনা সে নিজে চোখে দেখেছে। তাহলে তার বাবা এমন কেন? কই এত দিন পর দেশে ফিরেও তো সে শেরহামকে একটি বারের জন্য বুকে টানল না। কিন্তু শেরহাম তো চায় তার বাবা তাকে শক্ত হাতে বুকে চেপে ধরুক, মাথায় মমতার হাত বুলাক। যুবরাজ নিজের মনের স্বাধীনতা মতো সমস্ত জায়গায় বিচরণ করতে পারে। আর সে তো সুবহান শেখের হুকুম ছাড়া খাবার পর্যন্ত খেতে পারে না। তবে কি দিনে দিনে সে তার বাবার কলের পুতুলে পরিণত হয়েছে? আর ভাবতে পারে না শেরহাম। নিজের দুঃখ কষ্ট লুকিয়ে অনুরোধের স্বরে বলে ওঠে, পপস আমি একবার রাজ্যকে দেখতে চাই। আমাকে বাড়ির বাইরে যাবার একটু অনুমতি দাও প্লিজ। আজ 16 দিন ধরে আমি এই বাড়ির 4 দেয়ালে বন্দি। আমার প্রাণটা যে ছটফট করছে পপস। ছেলের দিকে ক্রোধিত দৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠলেন সুবহান শেখ। পরের বউয়ের জন্য কিসের এত উতলা তোমার? সুবহান শেখের মুখ থেকে পরের বউ শব্দটি শেরহামের মস্তিষ্ক নাড়িয়ে দিল। সমস্ত কিছু ভুলে বোকা মানবের ন্যায় কিঞ্চিত মুখ ফাঁকা করে অবুঝের ন্যায় শুধালো, পরের বউ মানে? হুইস্কির বোতলের সিল খুলতে খুলতে সুবহান শেখ বলে উঠল, যুবরাজ ওই মেয়েকে বিয়ে করে ফেলেছে, কিন্তু বিয়ে করে বউ নিয়ে কোথায় গেছে এটা কেউ জানে না। এবার আর শেরহাম তার উপচে উঠা অশ্রু বিন্দুকে ধরে রাখতে পারল না। 2 কদম সুবহান শেখের দিকে এগিয়ে হুইস্কির বোতল কেড়ে নিয়ে আহত কণ্ঠে শুধালো, বিয়ের কথা তুমি জানতে? সুবহান শেখ বাজখাই গলায় বলে উঠলেন, হ্যাঁ জানতাম তো। তাহলে আমাকে একটা বার জানানোর প্রয়োজন ও মনে করলে না তুমি? তোমাকে জানিয়ে কি হবে? যুবরাজের সামনে যেতে যেচে মরার জন্য? তুমি চাইলেই তো বিয়েটা আটকাতে পারতে পপস। কেন আটকাবো? তোমাকে কি এখানে প্রেম আর বিয়ে করতে পাঠিয়েছি? কান খুলে ভালো করে শুনে রাখো। এসব প্রেম ভালোবাসা আর বিয়ের চিন্তা বাদ দিয়ে সাদাফ শাহিরের পুরো পরিবার শেষ করে দাও। তোমার মতো পাগল ছাগলের আবার বিয়ে কিসের? ভুলে যেও না তুমি একজন নরখাদক। তোমার কাছে কোনো মানুষ সেফ না। আমি রাজ্যকে মনের গভীর থেকে ফিল করি পপস। ওসব ফিল টিল কিছুই না। ওগুলো আবেগ। এসব আবেগ বাদ দিয়ে যুবরাজ কোথায় আছে সেটা খুঁজে বের করো যাও। বড় বড় শাল আর হরতকি গাছের সমারোহে ঘেরা যুবরাজের অভিজাত্যে ভরা সাদা রঙের বাংলোটি। বাংলোর সামনের দিকটায় বিশাল এক গার্ডেন এরিয়া। সেখানে দেশি বিদেশি নাম না জানা হরেক রকমের ফুল। যেমন তার সৌন্দর্য তেমন তার সুবাস। গার্ডেন এরিয়ার কাঠের বেঞ্চিতে বসলে সুবাসিত সমীরণ আর পাখির মিষ্টি ডাকে মনে এক অনিন্দ্য প্রশান্তি মিলে। এই কয়েকটা দিন বাংলোর সৌন্দর্য উপভোগ করতে করতেই কেটে গিয়েছে রাজ্যের। কিন্তু অত্যন্ত অবাকের বিষয় এত বড় বিশাল বাড়িতে না আছে কাজের লোক না আছে রাঁধুনি। তবুও সময় মতো সবকিছু গুছানো থাকে পরিপাটি করে। টেবিল ভর্তি থরে থরে সাজানো থাকে বাহারি সুগন্ধি যুক্ত মজাদার খাবার। এগুলো কখন রান্না হয়, কে রান্না করে তার কিছুই জানে না রাজ্য। ডাইনিং টেবিলে যুবরাজকে বহুবার জিজ্ঞেস করলেও খুব কৌশলে সবকিছু এড়িয়ে গিয়েছে সে। বাড়িটির গার্ডেন এরিয়া পর্যন্তই রাজ্যের চলাফেরা করার শেষ সীমানা।
অদূরে বিশাল লোহার গেটটার কাছে যাওয়া খুব কঠিন করে নিষেধ দিয়েছে যুবরাজ। এদিকে রাজ্যের ছুটিও শেষ। আগামীকাল থেকে তাকে ডিউটি জয়েন করতে হবে। এই বাড়ির রহস্য আর যুবরাজের রহস্য দুইই রাজ্যের মস্তিষ্কে খুব করে গেঁথে গেল। বেইব, একটু পরে সন্ধ্যা নামবে। এখনো ঘরে যাচ্ছ না কেন? আকস্মিক যুবরাজের কণ্ঠ পেয়ে কিছুটা হকচকিয়ে উঠে রাজ্য। আজকাল সবকিছুতেই সে একটু বেশিই সন্দেহ করছে। এটা কি মনের ভুল নাকি নাকি কোনো রোগ তা সে জানে না। কিন্তু তার মনে প্রাণে চাওয়া যুবরাজ আর তার মধ্যে কখনো কোনো সন্দেহের কাঁটাযুক্ত গাছের যেন জন্ম না হয়। যুবরাজ রাজ্যকে পেছনে থেকে শক্ত আলিঙ্গনে আবদ্ধ করে কাঁধে থুতনি রেখে আবেশ মেশানো কণ্ঠে শুধালো। আজকের রাতই শেষ রাত আমার রাজত্বে তোমার। কথাটি শুনেই ধক করে উঠল রাজ্যের বুক। না চাইতেও মন ভার হয়ে দুই চোখ ছল ছল করে উঠল। মুখে অনেক কিছুই বলতে চাইল কিন্তু বোবা কান্না শক্ত হাতে তার গলা চেপে সেই কান্না রোধ করে ফেলল। নিজের দিকে রাজ্যকে ঘুরিয়ে যুবরাজ আহত কণ্ঠে শুধালো। আমাকে ছাড়া থাকতে তোমার কি অনেক কষ্ট হবে? টলটলে চোখে যুবরাজের গোলকধাঁধার ন্যায় বাদামি চোখের দিকে অনিমেষ তাকিয়ে রইল রাজ্য। একটা মানুষ এতটা কঠিন হৃদয়ের কি করে হতে পারে? রাজ্যকে আর কোনো চোখের ভাষা পড়তে না দিয়ে নিজের বলিষ্ঠ কাঁধে তুলে নিল যুবরাজ। এরপর বাংলোর দিকে হাঁটা দিল। বাইরে ঠান্ডা পড়তে শুরু করেছে। তোমার যে ঠান্ডার প্রবলেম আছে সেটা ভুলে গেছ? কোনো কথা না বলে রাজ্য যুবরাজের পিঠে মাথা রেখে চোখ বুজে ফেলল। সেই সাথে খসে পড়ল দুফোঁটা উষ্ণ জল। কঠিন হৃদয়ের যুবরাজ সেটা বুঝেও বুঝল না। কিছুক্ষণ বাদে নিজেদের বেডরুমে এসে বিছানার উপর পরম যত্নে রাজ্যকে বসিয়ে দিল যুবরাজ। এরপর রাজ্যের তুলতুলে ফোলা ফোলা গালে নিজের বৃহৎ উষ্ণ হাতের স্পর্শ দিয়ে বলে উঠল। যদি কখনো আমি হারিয়ে যাই তুমি আমাকে ছাড়া থাকতে পারবে বউ? যুবরাজের আজকের কথাগুলো বেশ ধোঁয়াশা লাগছে রাজ্যের কাছে। খুবই রহস্য মানব ঠেকেছে যুবরাজকে। একদিন যুবরাজের উষ্ণ ভালোবাসায় সব ভুলে বসেছিল রাজ্য। তবে আজ যুবরাজ বারবার এসব কি বলছে তাকে? সে কেন হারাবে? আর কোথায় হারাবে? আর ভাবতে পারে না রাজ্য। সে যুবরাজের হাতের থাবায় নিজের কাঁপা কাঁপা দুই হাত মিলিয়ে বলে ওঠে। আপনাকে বড্ড অচেনা লাগছে মিস্টার শেইমলেস। আমার যে অনেক ভয় করছে। রাজ্যের আহত দৃষ্টির পানে তাকিয়ে খানিক মেপে হাসে যুবরাজ। এরপর মেঝেতে হাঁটু মুড়ে বসে রাজ্যের পা জড়িয়ে ধরে কোলে মাথা রেখে আবেশে চোখ বুজে ফেলে। আমি মানুষ হিসেবে খুবই খারাপ। পুলিশে ধরলে আমার ফাঁসি হবে আর ধরা না পড়লে অন্য কারো হাতে একদিন না একদিন ঠিক আমার মৃত্যু হবে। আপনি কি এমন করেছেন যে আপনাকে পুলিশ ধরবে? অবাক সিক্ত নয়নে কথাটি নিভু নিভু কণ্ঠে যুবরাজকে জিজ্ঞেস করে রাজ্য। আমি মানুষ খুন করেছি। তাও দুই একজনকে নয়, পুরো ৩৫৭ জন মানুষকে। শক্ত কণ্ঠে কথাগুলো বলে মাথা তুলে রাজ্যের মুখোমুখি বসে যুবরাজ। যুবরাজের এহেন কথায় রাজ্য যেন নিজের শ্বাসটাও নিতে ভুলে গেছে। এসব কি শুনছে সে? নিজের কানকেও বিশ্বাস করা দুষ্কর হয়ে উঠল নিমিষেই। নির্বাক রাজ্যের ফাঁকা দৃষ্টির দিকে তাকিয়ে স্মিত হাসল যুবরাজ। এরপর ঠোঁটে প্রশস্ত হাসি এনে পুনরায় বলে উঠল। কিন্তু আমি আত্মসমর্পণ করব না। না, আমি ধরা দেব না, তুমি আমাকে ধরতে পারবে। কথাটি বলেই হাতে থাকা স্কচটেপ দিয়ে রাজ্যের হাত পিছ মোড়া করে বেঁধে ফেলল যুবরাজ। এরপর একটা কালো কাপড়ে চোখ বাঁধতে বাঁধতে বলে উঠল। আম রিয়েলি সরি জান। এ ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার রাজ্যে তোমাকে বেশি দিন রানী করে রাখতে পারলাম না। তুমি আমাকে যা খুশি তাই ভাবতে পারো, তাতে আমার কিছুই যায় আসে না। যুবরাজের কাজে কোনো প্রকার বাধা প্রদান করল না রাজ্য। শুধু আহত কণ্ঠে বলে উঠল। আপনাকে আমি ভালোবাসি যুবরাজ। আপনি মার্ডারার, টেরোরিস্ট যাই হন তাতে আমার কিছুই আসে যায় না। সবচেয়ে বড় কথা আপনি আমার হাজবেন্ড। চলবে।